আচ্ছা, প্রথমেই প্রভাত কুমার কলেজ এর সবাইকে আমার কি বলবো, ধন্যবাদ বলা উচিত, কিন্তু তার থেকে বেশি কিছু বলা উচিত। এতখানি বেড়ানোর সুযোগও করে দিয়েছেন, আর একটা ইন্টারেস্টিং জায়গায় কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আচ্ছা, আমি একটা প্রথমে জিনিস জেনে নিই, সেটা হচ্ছে বাংলায় বললে কারোর অসুবিধা আছে? মানে আমি বাংলাটা অত্যন্ত খারাপ বেরোবে, কিন্তু তাহলেও খারাপ বাংলাটা বোধহয় চলবে আর কি। মানে আমি মাঝে মধ্যে ইংরেজিতে যখনই দেখবো বাংলায় পাচ্ছি না, ইংরেজিতে চলে যাবো, কাজেই সেটা আমি বলছি না যে আমি পুরোটাই বাংলায় বলবো, কিন্তু চেষ্টা করবো। আচ্ছা, ছাত্রছাত্রীদের জন্যই এই লেকচারটা, এবং এটাতে 2 ঘন্টা ধরে আমার বলার কথা, মানে 2টো লেকচার দেওয়ার কথা আসলে। তার একটাই লেকচার, তার 2টো ভাগ। প্রথম ভাগটা হচ্ছে মূলত ক্লাসিক্যাল কোর্স নিয়ে, তাতে কিছুটা অঙ্ক বেশি, খুব শক্ত অঙ্ক না, একদম ক্লাস 9-10-এ পড়া অঙ্ক দিয়েই করা যাবে প্রায়, 2-একটা জিনিস ছাড়া। আর তারপরে সেকেন্ড হাফটা হচ্ছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিয়ে। সেটা আগে থেকে বলে রাখছি, কাজে বুঝতে সুবিধা হবে যে কখন আমরা কোনটায় যাব। সেই জন্য মানে শার্লক হোমস মিটস শ্রডিঞ্জারস ক্যাট, এর মধ্যে শার্লক হোমস অফকোর্স কোর্স নিয়ে। এটা এই গল্পটা আমরা জানি না তোমরা কজন শার্লক হোমসের গল্প আজকাল পড়ো। আমরা অন্তত ছোটবেলায় গোগ্রাসে গিলতাম। হ্যাঁ, আর এই একটা গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডান্সিং ম্যান, তার একটা অংশ এটা আছে যে হোমস একটা কাগজ তুলে দেখছে, সেই কাগজে একটা নোট বইয়ের পাতা, তাতে এরকম সব চিহ্ন আঁকা আছে। এবং এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এইরকম চিহ্ন কোনো একজনের বাড়িতে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেটা দেখে তার স্ত্রী খুব ভয় পেয়ে যাচ্ছেন। এটা সেই জন্য ভদ্রলোক এসছেন হোমসের কাছে। And Holmes যেটা বলছেন সেটা হচ্ছে, I am fairly familiar with all forms of secret writings, and I am myself an author of a trifling monograph on this subject, in which I analyzed 160 separate ciphers, but I confess that this is entirely new to me. এই পার্টিকুলারটা। কিন্তু গল্পটা যারা যারা পড়েনি তারা পড়ে নিও, খুব ইন্টারেস্টিং গল্প। কাজে বাকিটা আর বলছি না, শেষে চলে যাচ্ছি। শেষে হচ্ছে যে এই মেসেজগুলো পাঠাচ্ছিল তাকে হোমস এরকমই একটা মেসেজ লিখে ডেকে এনেছে। এখন সেখানে বক্তব্যটা হচ্ছে যে সেই ভদ্রলোক যিনি এসছিলেন, যে সাপোজেডলি ভিলেন অফ দ্য স্টোরি, তার বক্তব্য ছিল যে ওই যে মহিলা, মানে বাড়ির যে স্ত্রীকে তিনি যে লিখছিলেন এই মেসেজগুলো, তিনি ছাড়া আর কেউ এই ল্যাঙ্গুয়েজটা জানেন না, কাজে কারোর পক্ষে সম্ভবই নয়। তো হোমসের সেখানে বক্তব্য ছিল যে what one man can invent, another can discover. মানে এই যে সিক্রেট রাইটিং এভাবে লেখা হয়, যতই তুমি চেষ্টা করো না কেন সেটা কিন্তু সিক্রেটটা ভেঙে দেওয়া যায়, কোড ব্রেক করা সম্ভব। এবং এই পার্টিকুলার গল্পটা কোড ব্রেকিং নিয়েই, কিন্তু কোড ব্রেকিং নিয়ে গল্প কিন্তু শুধু এটা নয়, আরো অনেক গল্প আছে। ইনফ্যাক্ট আর্থার কোনান ডয়েলের জন্মের 10 বছর আগে মারা গিয়েছিলেন এক ভদ্রলোক, এডগার অ্যালান পো, মানে আমেরিকার সবচেয়ে নাম করা রহস্য, রোমাঞ্চ এবং ফ্যান্টাসি লেখকদের মধ্যে একজনকে ধরা হয় থাকে। এবং এই সময় প্রচুর লোকে কোড ইত্যাদি নিয়ে প্রচুর গল্প টল্প লিখেছেন। আমাদের সত্যজিৎ রায়ও লিখেছেন, তোমরা ওই ত্রিনয়ন একটু জিরো ইত্যাদি ইত্যাদি, রবীন্দ্রনাথের লেখাতেও আছে, আর অনেকে আছে। কিন্তু এনিওয়ে এই পার্টিকুলার গল্পটা গোল্ডবাগ, এটাও তোমরা পারলে পড়ে দেখো। এটাকে বলা হয় কোড নিয়ে লেখা সবচেয়ে ভালো গল্প। এবং সেখানে পোরও যেটা বক্তব্য ছিল সেটা শার্লক হোমসের পরবর্তীকালের বক্তব্যের সাথে একই রকম মিলে যায়। সেটা হচ্ছে একটুখানি লজিক ব্যবহার করলেই যে কোনো কোড নাকি ভাঙা সম্ভব। এবং তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে, তিনি একটা নিউজ পেপারের এডিটর ছিলেন। একটা নিউজ পেপার এডিটর ঠিক না, একটা পার্টিকুলার সেকশন এডিট করতেন। এবং সেখানে তার একটা চ্যালেঞ্জ ছিল যে প্রত্যেক সপ্তাহে তিনি পাঠকদের চ্যালেঞ্জ করতেন যে তাকে কোনো একটা কোড লিখে পাঠাতে হবে, তিনি সেটা সলভ করে দিয়ে দেবেন 7 দিনের মধ্যে। এবং যে বছর ধরে এটা চলেছে তার মধ্যে প্রত্যেক বছর উনি সেটা করতে পেরেছিলেন। একবার পারেননি, কিন্তু সেবার পরে বেরিয়েছিল যে ভদ্রলোক কোডটা লিখেছিলেন তিনিই এটা ভুল করেছিলেন। সেই ভুলটা করার ফলে পোয়ের পক্ষে আর সেটা ভাঙা সম্ভব হয়নি।
কিন্তু শুধু যে এরকম গল্পের জন্য এগুলো লাগে তা নয়। এটার নাম তোমরা কেউ শুনেছ? এনিগমা মেশিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা কোডের মেসেজ পাঠানোর জন্য এই মেশিনটা ব্যবহার করত, এবং এই মেশিনটা কিন্তু ওয়াজ কনসিডার্ড টু বি আনব্রেকেবল, যে এখান থেকে যে কোড বেরোবে সেটা ভাঙা অসম্ভব, সেটা থেকে অরিজিনাল মেসেজ কি সেটা একমাত্র যে যার কাছে এরকম একটা মেশিন আছে সেই ভাঙতে পারবে, নইলে পারবে না। এখন এই মেশিন ঠিক কী করে কাজ করে ইত্যাদি এগুলোও কেউ জানতো না। এই ভদ্রমহিলা ভেরা অ্যাটকিন্স, এর জীবন খুব সাংঘাতিক রকম রোমাঞ্চকর। তার মধ্যে মানে ব্রিটিশ স্পাইদের মধ্যে ওয়ান অফ দ্য মেজর স্পাই মাস্টার্স, এবং ভেরা অ্যাটকিন্স ওয়াজ পার্ট অফ এ টিম পোল্যান্ড থেকে। তিনি ওই পোল্যান্ড যখন জার্মানি অধিকার করে নেয় তার ঠিক আগে পোল্যান্ডের এম্বাসি থেকে তিনি এই একটা এনিগমা মেশিন নিয়ে আসতে পেরেছিলেন ইংল্যান্ডে। তারপরেও এর অনেক কাজ আছে, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় উনি অনেক কিছু করেছেন। যেমন যাই না, তোমরা কেউ সিনেমা কেমন করো দেখো, যাই না, রিসেন্টলি কল টু স্পাই বলে একটা সিনেমা বেরিয়েছিল, যেটাতে রাধিকা আপ্তে নূর এনায়েত খানের রোল করেছিলেন, মানে সবচেয়ে ফেমাস ইন্ডিয়ান অরিজিন স্পাই। সেখানেও ভেরা অ্যাটকিন্সের রোলটা আমার খুব ফেভারিট একজন অ্যাক্ট্রেস করেছিলেন এইটাতেই। মানে সেখানে ভেরা অ্যাটকিন্স ওয়াজ দ্য পার্সন হু সেন্ড নূর ফর দিস পার্টিকুলার মিশন। এনিওয়ে, এই যন্ত্রটা এসে পড়ার পরে এবং পুলিশ ম্যাথমেটিশিয়ানের যে কাজগুলো করেছিলেন সেটার উপর অলরেডি করেছিলেন, সেটার উপর বেস করে এই ভদ্রলোক কোডটা আলটিমেটলি ব্রেক করতে পেরেছিলেন। এবং এরা পেরেছিলেন বলেই কিন্তু বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ইংল্যান্ড জিতেছিল তার বড় কারণ ছিল এটা। কারণ প্রচুর জার্মান মেসেজগুলো, স্পেশালি ইউবোটের মানে সাবমেরিনের যে মেসেজগুলো, সেগুলো ওরা ডিকোড করতে পেরেছিলেন। আচ্ছা, এনাকে কেউ জানো? এনার নাম কি? অ্যালান টিউরিং। মানে বর্তমান কম্পিউটিং এর জনক যাকে বলা হয়, তার সবচেয়ে বড় কাজগুলোর মধ্যে একটা ছিল যে এনিগমা কোডটাকে ডিসাইফার করা। ইনফ্যাক্ট এটা নিয়ে খুব নাম করা সিনেমাও হয়েছে রিসেন্টলি, বেশ কটা। আচ্ছা, এবার আমরা বর্তমান দিনে চলে আসি। আজকে যে ক্রিপ্টোগ্রাফি সিস্টেমগুলো ইউজ করা হয় তার মধ্যে সবচেয়ে কমন এবং তার প্রায় সবকটারই বেসে মোটামুটি এই সিস্টেমটা বসে আছে। তার নাম হচ্ছে RSA। RSA এই কারণে রন রিভেস্ট, আদি শামির, আলেন অ্যাডলম্যান, এই তিনজনের নামের আদ্যাক্ষর দিয়ে রিভেস্ট, শামির, অ্যাডলম্যান, সেই জন্য RSA। এই কোডটা আজকাল প্রায় সব ক্রিপ্টোগ্রাফি সিস্টেমে ইউজ করা হয়। তুমি যখন ব্যাংকে গিয়ে কোনো একটা ইন্টারনেট ট্রানজাকশন করো, ওটিপি দাও, আলটিমেটলি তোমার মেসেজে যায় এনকোডেড হিসেবে, প্লেন মেসেজ যায় না, এটা কোডেড হয়ে যায়। এবং সেই কোডিংয়ের বেশিরভাগ ক্ষেত্রেই মূলে কিন্তু এই RSA আছে, অলমোস্ট অলওয়েজ। মানে সব জায়গায় যে RSA ইউজ হয় তা নয়, কিন্তু যেগুলো ইউজ হয় সেগুলো RSA-রই ডেরিভেটিভ কিছু না কিছু। তো একটু আগে আমরা যেটা বলছিলাম যে পো বা শার্লক হোমসের যে বক্তব্য, যে কোড ভাঙা সম্ভব হবেই যদি লজিক ব্যবহার করা হয়। তাই যদি হবে তাহলে আমরা যে এই যে এত কোডের মেসেজ পাঠাই, এদিক ওদিক পাঠাতে থাকি সবসময় ইনফ্যাক্ট তোমরা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাও সেটাও কিন্তু এনক্রিপ্টেড হয়ে তবেই যায়। দেখবে হোয়াটসঅ্যাপের উপর লেখা থাকে ওই এন্ড টু এন্ড এনক্রিপশন ইত্যাদি লেখা থাকে। এনক্রিপশনটা কম্পিউটার নিজে করে দেয়, তোমাকে কষ্ট করে করতে হয় না, কিন্তু কোডেড না হয়ে মেসেজ পাঠানোই যায় না। আর মানে ধরো তুমি ব্যাংকিং করছো বা ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে বা গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের কথা হচ্ছে, সেখানে তো কোডটা এসেনশিয়াল। মানে যে কেউ যদি জেনে যেত তাতে খুব সাংঘাতিক কাণ্ড হতো। তাহলে আমরা প্রথমে যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে যে RSA কোড এটা ঠিক কি করে কাজ করে, প্রথমত কি করে আর তারপরে কি করে কাজ করে। ধরা যাক এখানে আমাদের দুজন আছে এবং ক্রিপ্টোগ্রাফিতে স্ট্যান্ডার্ড নিয়মই হচ্ছে এই দুজনের নাম, একজন পাঠাবে মেসেজটা আরেকজন পাবে, তার নাম সবসময় অ্যালিসার বব রাখা হয়। অ্যালিসার বব কেন হঠাৎ অ্যালিসার ববই কেন? না, আরো সহজ কারণ। ক্রিপ্টোগ্রাফিতে, কোয়ান্টাম ইনফরমেশন থিওরিতে সব জায়গায় দেখবে অ্যালিসন ববের প্রচুর রোল আছে। হঠাৎ এরকম নাম কেন তাদের? ARB, একদম
ARB বললে শুনতে একটু খারাপ লাগায়, শুধু ARB সেটা একটু ইম্পার্সোনাল শোনায়, শুধু A ফর অ্যালিস, B ফর বব, আর কোনো কারণ নেই। কিন্তু এখন এই যে ধরে নেওয়া হচ্ছে যে অ্যালিস ববকে একটা মেসেজ পাঠাবে, আর যে কোনো মেসেজ সেটা যাই হোক না কেন সেটাকে আলটিমেটলি সংখ্যায় চেঞ্জ করে নেওয়া যায়। ধরো তোমরা কম্পিউটার যখন ABCD টাইপ করো তো নিশ্চয়ই জানো যে একটা অ্যাসকি কোড বলে একটা জিনিস থাকে, প্রত্যেকটা ডেটার জন্য একটা করে নিউমেরিক্যাল ভ্যালু থাকে। সেটা কম্পিউটার অ্যাসকি কোড হতে পারে, অন্য কিছু হতে পারে, যে কোনো মেসেজ যাই হোক না কেন তুমি আলটিমেটলি একটা সংখ্যায় পাল্টে সেই সংখ্যাটাকে পাঠাতে পারো। তবে ধরে নিচ্ছি সংখ্যা পাঠানো হচ্ছে একটা, সেই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটাকে পাঠানো হবে। অ্যালিস পাঠাবে ববকে, এমনভাবে পাঠাবে যে বব ছাড়া আর কেউ সেই সংখ্যাটা আসলে কত সেটা পড়তে না পারে। তার জন্য ববকে আগে কিছু কাজ করে নিতে হবে। এটা হচ্ছে ববের প্রিপারেশন স্টেজ। আমি RS এর কথা বলছি, অন্য অ্যালগরিদমগুলো তো এরকমই ধাঁচের জিনিস করতে হয়, কিন্তু একটু হয়তো আলাদা। তো ববকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোটামুটি এরকম। প্রথমে দুটো বিশাল প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা চুজ করতে হবে। বিশাল মানে ধরো 200 ডিজিট এরকম। এটা করাটা কিন্তু খুব একটা শক্ত নয়, যতটা শক্ত মনে হচ্ছে অত শক্ত না। 200 ডিজিটের প্রাইম নাম্বার খুঁজে বের করা বেশ সোজা। তো ববকে করতে হয়, 200 ডিজিটের প্রাইম নাম্বার বের করতে হবে। অফকোর্স বব এটা নিজে করে না, তার কম্পিউটার করে দেয়, কিন্তু কম্পিউটারও তাড়াতাড়ি করতে পারে। এখন আমি এক্স্যাক্টলি কি করা হচ্ছে সেটা তোমার দেখাবো, কিন্তু 200 ডিজিটের প্রাইম নাম্বার এখানে লিখলে তারা দেখে বুঝতেও পারবে না, আর পাতা ভরে যাবে মিছিমিছি। তাই আমার কাছে যে 200 ডিজিটের প্রাইম সেগুলো হচ্ছে 5 আর 11। আইডিয়াটা একই। ছোট প্রাইম হলে কোডটা অতটা সিকিওর হবে না, বড় প্রাইম হলে সিকিওর হবে। কেন সেটা আমরা পরে বুঝবো, আবারও দেখা যাক। তাহলে ববের কাজ হচ্ছে প্রথমে দুটো প্রাইম নাম্বার চুজ করা। আমরা ধরে নিচ্ছি এই প্রাইম নাম্বার P আর Q হচ্ছে 5 আর 11। এবার ববকে যেটা করতে হবে সেটা যে P আর Q তো সে জানে, কাজে P - 1 ইন্টু Q - 1 মানে এখানে 4 ইন্টু 10 40, তার সাথে সহমৌল মানে কোপ্রাইম কোনো একটা নাম্বার খুঁজে বের করতে হবে। কোপ্রাইম নাম্বার কাকে বলে তোমরা সবাই জানো তো? এমন একটা সংখ্যা যার সাথে অন্য সংখ্যাটার কোনো কমন ফ্যাক্টর নেই, এক আর এক ছাড়া। মানে P - 1 ইন্টু Q - 1 40 হচ্ছে। বব একটা সংখ্যা চুজ করলো যেটা কোপ্রাইম টু 40, সেটা প্রাইম নাম্বার হওয়ার দরকার নেই, শুধুমাত্র 40-এর সাথে তার কোনো কমন ফ্যাক্টর না থাকলেই চলবে। তো ধরে নেওয়া যাক সে 13 চুজ করেছে, 13 তো প্রাইম, কাজে সেটা কোপ্রাইম তো বটেই 40-এর সঙ্গে। ঠিক আছে, এই অবধি। এইবার তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা বেশ শক্ত শুনতে কথা, ববকে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ দিস নাম্বার মডিউলো P - 1 ইন্টু Q - 1 বের করতে হবে। মাল্টিপ্লিকেটিভ প্রাইম ইনভার্স মানে কি? এমন একটা সংখ্যা যেটা দিয়ে গুণ করলে 1 হয়, তাই তো? ইনভার্স মানে আমরা তাই বলি, 3 আর 1 3 গুণ করলে 1 হয়, সেটা যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কিন্তু এখানে কিন্তু আমরা সাধারণ গুণের কথা বলছি না, আমরা বলছি মাল্টিপ্লিকেশন মডিউলো এর নাম্বার। মডিউলো মানে হচ্ছে রিমাইন্ডার, মানে তোমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে D, যাকে দিয়ে C গুণ করলে যে ফলটা হবে সেটাই 40-এর বা এক্ষেত্রে P - 1 ইন্টু Q - 1 এর কোনো মাল্টিপল প্লাস 1। বোঝা গেল? মানে P - 1 ইন্টু Q - 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 পড়ে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো এখানে ডিটা 37টা কি করে পাওয়া যায় তোমাদের যদি জানতে ইচ্ছে করে আমরা পরে সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু চেক করে দেখা যাক। 13কে 37 দিয়ে গুণ করলে 481, আর 481 40, সের সাথে 40 দিয়ে ভাগ করলে 481-কে ভাগশেষে 1 পড়ে থাকে, তাই তো? তাহলে 37 হচ্ছে এই 13-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এই অবধি অঙ্কটাকে কষতে হবে। অবশ্যই এই অঙ্কটা হাতে করে কষা যায় যদি সংখ্যাগুলো ছোট হয়, আর যখন এই 200 ডিজিটের সংখ্যা তখন অবভিয়াসলি কেউ হাতে করে কষে না, কিন্তু কম্পিউটার কষে দেয় এবং রিজনেবলি তাড়াতাড়ি কষে দেয়, কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো সব বেরিয়ে যায়। এইবার যেটা করবে বব সেটা হচ্ছে
বব এই পি আর কিউ যে দুটো প্রাইম নাম্বার সে চুজ করেছিল তাদের গুণফল এই সংখ্যা n মানে 55 আর সি যে প্রথম প্রাইম নাম্বারটা পেয়েছিল এই দুটোকে পাবলিকলি জানিয়ে দেবে। মানে টেলিফোন ডিরেক্টরির মতো করে কিন্তু এই আরএসএ কোড ডিরেক্টরি থাকে, সবার একটা করে পাবলিক কি থাকে। ববের পাবলিক কি হচ্ছে এই পেয়ারটা এন আর সি। এই পাবলিক কি টেলিফোন ডিরেক্টরির মতো কাগজে ছেপে রাখা হয় না, কম্পিউটারে থাকে। ধরো তুমি যদি কাউকে মেসেজ পাঠাতে যাও, তা তোমার কম্পিউটার যেটা করবে সেই ওর কম্পিউটার থেকে জেনে নেবে যে ওর পাবলিক কিটা কত। ঠিক আছে, এই পাবলিক কিটা জানতে হবে অ্যালিসকে। এবং ধরে নেওয়া যাক অ্যালিস কেন, এটা জগতে সবাই জানে, বব সবাইকে বলে দিয়েছে। এইটা হচ্ছে পাবলিক কি। এইটা দিয়ে অ্যালিস কোডটা বানাবে। আর কোডটা ভাঙার জন্য ববকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই অন্য সংখ্যাটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যে ডিটা, সেটা ববকে চুপচাপ গোপনভাবে নিজের কাছে রাখতে হবে, সেটা কাউকে জানালে চলবে না। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে সেট আপ। দুটো প্রাইম নাম্বার বের করো, পি আর কিউ, তারপর পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ানের সাথে কোপ্রাইম কোনো একটা সংখ্যা বের করো। এবার সেই সংখ্যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা বের করে নাও, ব্যাস এইটুকুই কাজ। এবার এই দুটো সংখ্যা মানে পি আর কিউ এর গুণফল আর সি এটা সবাইকে জানিয়ে দাও, আর ডিটা নিজের কাছে চুপচাপ রেখে দাও। তাহলে ববের একটা প্রাইভেট কি আছে, একটা পাবলিক কি আছে। পাবলিক কিটা সবাই জানে, প্রাইভেট কি একা বব জানে। এইবার দেখা যাক মেসেজটা কি করে পাঠানো হয়। এই মেসেজ যদি মেসেজটা যদি ববকে পাঠায় অ্যালিস, অ্যালিস অফকোর্স এটা জানে, সে ববকে এটা পাঠাবে। কি করে পাঠাবে? ধরো এটা সংখ্যাটা হতে হবে, আমি ধরে নিচ্ছি সংখ্যাটা 19। এটা অবভিয়াসলি জাস্ট বোঝানোর জন্য, আসলে সংখ্যাটা আরো অনেক বড়ই হবে নিশ্চয়ই। তা এইবার সে প্রথমে কি করবে না, ববের পাবলিক কিটা কি সেটা খুঁজে বের করবে। মানে ওই 55 আর 13 সেটা তো বব সবাইকে জানিয়ে রেখে দিয়েছে, ববের মেশিনকে জিজ্ঞেস করলে, কম্পিউটারকে জিজ্ঞেস করলে সে বলে দেবে। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এ কে সিএস পাওয়ারে রেজ করতে হবে, এ টু দ্য পাওয়ার সি। কিন্তু এ টু দ্য সি মডিউলো এন, মানে এ টু দ্য সি আসলে নয়, এ টু দ্য সি কে এন দিয়ে ভাগ করলে কতটা ভাগশেষ পড়ে থাকে সেটা। এখানে 19 × 13 করলে এত বড় একটা সংখ্যা হয়, পুরোটা পড়ার চেষ্টাও করছি না। এটা তো অবভিয়াসলি আমি কম্পিউটার দিয়েই কষেছি, হাতে কষিনি। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আলটিমেটলি সে কিন্তু এত বড় সংখ্যাটা পাঠাবে না, পাঠাবে হচ্ছে 39। কেন 39 হচ্ছে ওই 55 এন দিয়ে ভাগ করলে 39 ভাগশেষ পড়ে থাকে। এবং তোমরা যারা অনেকেই নিশ্চয়ই এই ধরনের অঙ্ক করেছো যে 7 টু দ্য পাওয়ার 27 তাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পড়ে থাকে, বা শেষের দুটো সংখ্যা কি, সেটা তো একই কথা, 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পড়ে থাকে সেটাই। এইগুলো কষার কিন্তু খুব সোজা সোজা নিয়ম আছে, এগুলো দিয়ে খুব তাড়াতাড়ি কষে ফেলা যায়। এত বড় সংখ্যাটা দেখতে বিরাট মনে হচ্ছে, কিন্তু খুব বেশি শক্ত নয় কষাটা। হলো, এইবার এই যে বিটা বেরোলো, এইটা হচ্ছে কোডটা, 39টা হচ্ছে 19-এর কোডের ভার্সন। এইটা সে ববকে পাঠিয়ে দেবে, হয়ে গেল কাজ। এবার সে ববকে যখন 39টা পাঠালো, সে লুকিয়ে পাঠাতে পারে বা সবাইকে বলে করে পাঠাতে পারে, সবার কাছেই হয়তো 39 নাম্বারটা জানা আছে। মজা হচ্ছে অরিজিনাল মেসেজটা যে 19, সেটা কিন্তু কারুর পক্ষে বের করা সম্ভব নয় একমাত্র বব ছাড়া। প্রথম কেন সম্ভব না তাতে পরে আসছি, কিন্তু বব কি করে বের করবে সেটা উত্তরটা হচ্ছে এই। বব ওই যে বিটা পেলো, মানে 39টা পেলো, আর তার কাছে সেই প্রাইভেট কিটা পড়ে আছে যেটা সে কাউকে জানায়নি, সে বি টু দ্য পাওয়ার ডি বের করবে। ও যেমন এ টু দ্য পাওয়ার সি বের করেছিল, বব বি টু দ্য ডি বের করবে। মানে বিটা সে পেয়েছে 39, আর সে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কষেছিল 37, এই দুই সংখ্যা তার কাছে আছে। সে 39 টু দ্য পাওয়ার 37 বের করবে। এত বড় সংখ্যা দেখতে মনে হচ্ছে, কিন্তু এত বড় ক্যালকুলেশন কিন্তু নয়, কারণ খেয়াল করো সে কিন্তু সবসময় মডিউলো এন করছে। মানে অত বড় সংখ্যা তার দরকার নেই, 55 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত সেটুকু কষলেই তা চলে যাবে, এবং সেটা হচ্ছে 19। এই হচ্ছে স্টেপস, ঠিক আছে।
স্টেপগুলো বোঝা গেল। কেন এরকম হচ্ছে সেটাতে আমরা এই মুহূর্তে আসছি না, সেটা আমি বোঝাবার চেষ্টা করবো, কিন্তু আপাতত স্টেপগুলো বোঝা গেছে। এইবার তোমাদের আমরা জিজ্ঞেস করি যে ধরো আমি মাঝখান থেকে অ্যালিস ববকে এটা পাঠাতে যাচ্ছিল, আমি মাঝখান থেকে দুম করে 39টা কোথা থেকে পড়ে ফেলেছি। এবার আমি ক্লেম করছি এই 39 থেকে আমি 19টাকে ফেরত পেতে পারবো না। কেন পারবো না বলে তোমাদের মনে হয়? জোরে বলো একটুখানি। কারণ প্রাইভেট কিটা জানা নেই, ভালো কথা, ভেরি গুড। কিন্তু প্রাইভেট কিটা দেখো, পাবলিক কি তো জানি, 55 জানি, তাই তো? 55 যে 5 আর 11 গুণ করে পাওয়া যায়, এটা নিশ্চয়ই যে কেউ বলতে পারবে। তাহলে আমি যেই জানলাম যে ববের পাবলিক কিটা হচ্ছে 55, তাহলে তো পি আর কিউ কত সেটা বের করতে কি খুব একটা খাটতে হবে? তাহলে পি আর কিউ আমার জানা আছে 5 আর 11, তাহলে তো পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1 সংখ্যাটা কত সেটাও জানি, 4 ইন্টু 10, তাই তো? আর 13টা তো জানা আছে, কারণ ববের পাবলিক কিটা তো পাবলিক। তাই 13-র মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত, মডিউলো 40, সেটা কোষেই বা এমন কি শক্ত কাজ। এই যে প্রাইভেট কি জানি না, খুব ভালো কথা, প্রাইভেট কি জানি না বলেই আমি এটা করতে পারছি না। তো প্রাইভেট কিটা বের করতে অসুবিধা কোথায়? যে মুহূর্তে আমি জেনে গেলাম যে এনটা এত, এন হচ্ছে 55, ব্যাস পি কিউ বেরিয়ে গেল। এখন জানি যে দুটো প্রাইম নাম্বারকে গুণ করে এনটা পাওয়া গেছে। কোন দুটো প্রাইম নাম্বার গুণ করে 55 পাওয়া গেছে এটা বের করা কি খুব শক্ত? শক্ত মানে কতটা শক্ত? এটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। ছোটবেলা থেকে কিন্তু তোমরা জানো যে ফ্যাক্টরাইজ করা বেশ শক্ত, তাই না? মানে করতে গেলে বেশ খাটতে হয়, এবং অধিকাংশ সময় ছোটবেলায় অঙ্ক ভুল করার মূলে অনেক সময় ওটা থাকতো যে ঠিক মতো ফ্যাক্টরাইজ করাটা যায়নি বলে। তখন টিচাররা বকা লাগাতো যে তোমরা ভালো করে পড়াশোনা করো না বলে, বা চেষ্টা করো না, অঙ্ক করো না বলে পারো না। কিন্তু কথাটা কিন্তু একেবারে ঠিক, ফ্যাক্টরাইজ করাটা আসলে ভীষণ শক্ত কাজ। আচ্ছা, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে আমি এটা বলবো, কিন্তু তোমরা কি এটা শুনতে চাও যে এই ফর্মুলাটা কাজ করে কেন? ঠিক আছে, এটা প্রথমত এটা কাজ করে কেন বলি, তারপর কেন এই ভাঙাটা শক্ত সেটা আসছে। খেয়াল করো, সিআরডি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মানে সিআরডি গুণ করলে 1 হয়। 1 হয় মানে মোটেই 1 হয় না, 1 হয় মডিউলো পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1, তাই তো? মানে সিআরডির গুণফলকে তুমি যদি পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1 দিয়ে ভাগ করো, ভাগ শেষ 1 পড়ে থাকে। তার মানে নিশ্চয়ই এটা এমন কোনো একটা ইন্টিজার এস আছে, এস ইন্টু পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1 প্লাস 1, এটা হচ্ছে সিডি, তাই তো? এইবার একটা রেজাল্ট আমি ব্যবহার করব, যেটার প্রমাণটা আমি যদি পরবর্তীকালে কেউ জানতে চায় তাদের বলবো, আপাতত বলবো না। এটা নাম্বার থিওরি খুব নাম করা একটা রেজাল্ট, তাকে বলে অয়েলার থিওরেম। সেটা হচ্ছে a raised to the power phi of n হচ্ছে 1 মডিউলো n, আর যেখানে phi of n হচ্ছে সো কল্ড অয়েলার টোশেন্ট ফাংশন। টোশেন্টটা অবভিয়াসলি কোশেন্টকে প্যারোডি করে নামটা দেওয়া। টোশেন্ট মানেটা কি? টোশেন্ট মানেটা খুব সোজা, যে কোনো একটা সংখ্যা তুমি যদি নাও, তার থেকে ছোট সংখ্যাগুলোর মধ্যে তার সাথে কোপ্রাইম কতগুলো সংখ্যা আছে, এটা হচ্ছে টোশেন্ট। মানে 4 যদি তুমি নাও, তাই তার থেকে ছোট আছে 1, 2, 3, তার মধ্যে 2টা কোপ্রাইম নয়, তাই 4-এর জন্য টোশেন্ট হচ্ছে 2, 1 আর 3 পড়ে রইল। 5 হলে কত হবে? 5 হলে 4, কারণ 5 বাদ দিয়ে 1, 2, 3, 4 সবকটাই তার সাথে কোপ্রাইম। মানে যে কোনো প্রাইম নাম্বারের জন্য টোশেন্টটা হচ্ছে পি মাইনাস 1। আর দুটো প্রাইম নাম্বারের গুণফল যদি হয় পি ইন্টু কিউ, যেটা আমরা কাজ করছি, সেখানে টোশেনটা কিন্তু পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1, পি এর জন্য পি মাইনাস 1, কিউ এর জন্য কিউ মাইনাস 1, এই দুটোর গুণফল। এটা কি করে বোঝা যায় সেটা তোমরা একটু অঙ্ক ভেবে দেখো, যে ঠিক পি কিউ এরকম একটা সংখ্যা যেখানে পি আর কিউ দুটোই প্রাইম, তার সাথে কোপ্রাইম কতগুলো নাম্বার আছে 1 থেকে শুরু করে পি কিউ এর মধ্যে, এটা যে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1, এটা কিন্তু খুব সহজ অঙ্ক, এটা তোমরা নিজেরাই নিশ্চয়ই পারবে করতে। তাহলে কি দাঁড়ালো, যে আমাদের যে সংখ্যাটা n, এই যে n যদি পিকিউ হয়
তাহলে phi of n হচ্ছে p minus 1 into q minus 1। তাহলে এবার দেখো a to the power phi n কত হবে 1, তাহলে a to the power cd কত হবে, a to the power cd হবে দেখো cd টা কত 1 plus s into phi n, তাহলে a থেকে a কে cd পাওয়ারে রেজ করলে কত পাবো, a to the power 1 হবে। টোশেন এই যে মডিউলার অ্যারিথমেটিক মানে ভাগ শেষের অ্যারিথমেটিক কিন্তু অর্ডিনারি অ্যারিথমেটিকের মতোই, a to the power 5 হচ্ছে a to the power 3 into a to the power 2, সরি a to the power 6 হচ্ছে a to the power 3 into a to the power 2, যেরকম অর্ডিনারি গুণ হয় সেরকমই। a to the power cd হচ্ছে a to the power 1 প্লাস এতটা, কিন্তু বাকিটা তো a to the power 1, বাকিটা তো 1, তাই তো। তাহলে a to the power cd হচ্ছে a, তাহলে b to the power d যেটা বব কষেছিল সেটা কত, a to the power c, b হচ্ছে a to the power c, সে a to the power d, তা নিশ্চয়ই। মানে এই যে নাম্বার থিওরি খুব সোজা, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট অয়েলার্স থিওরেম, a raised to the power phi n হচ্ছে 1 মডিউলো n, এইটা ব্যবহার করলে কিন্তু RS এর অ্যালগরিদমটা একদম পুরোপুরি বোঝা যায়। এবার প্রশ্নটা হচ্ছে যে এতই যদি সোজা অ্যালগরিদম হবে এটা ভাঙাটা শক্ত কেন। প্রথম কথা হচ্ছে RS হচ্ছে অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক মানে সিমেট্রিক কোড আমরা তাকেই বলি যেটা তৈরি করার জন্য একটা কি লাগে এবং ভাঙার সময় একই কি ব্যবহার করা হয়। তৈরি করা হয় যে কি দিয়ে, ভাঙা আসে একই কি দিয়ে, সেটা তো সিমেট্রিক কি। কিন্তু RS তা নয়, RS এনকোডিংটা করা হয় পাবলিক কিটা দিয়ে, ডিকোডিং করা হয় প্রাইভেট কিটা দিয়ে। মানে তোমার পাবলিক কি যারা যারা জানে, জগতে সবাই হতে পারে, তার সবাই কিন্তু তোমাকে মেসেজ পাঠাতে পারবে। মজা হচ্ছে অ্যালিস হয়তো 19 দিয়ে শুরু করে ওই 37টা কোষে বের করেছিল, তারপর যদি কোনো সময় সে ভুলে যায় যে অরিজিনাল মেসেজ কী ছিল, 19 ছিল কিনা, ওই 37টা থেকে কিন্তু অ্যালিসের পক্ষেও আর বের করা সম্ভব নয় যে ওটা অরিজিনালি 19 ছিল, যদি না অবশ্যই আমরা ফ্যাক্টরাইজেশন ইত্যাদি করে ফেলতে পারি। ডিকোডিংটা কিন্তু করা হয় প্রাইভেট কিটা দিয়ে, দুটো আলাদা জিনিস। তার ফলে একমাত্র রেসিপিয়েন্ট ছাড়া কেউ মেসেজটা পড়তে পারে না। এবং এটা ইম্পর্টেন্ট যে এই মাঝখানে এই কষার জন্য যে স্টেপগুলো, a to the power c রেজ করা, এসবগুলো এগুলো খুব তাড়াতাড়ি করে ফেলা যায় কম্পিউটার দিয়ে, মানে খুব একটা তার জন্য সময় নষ্ট হয় না। কিন্তু এই যে কথাটা বলা হলো যে সবাই যদি পিকিউটা জানে আর সিটা জানে, তো তার পক্ষে ডিটা কষা এমন কি শক্ত। এই যে আমরা বললাম 55 জানি মানে 5 into 11। যেটা কথা সেটা হচ্ছে যে আমরা যদি এনকে ফ্যাক্টরাইজ করে পি আর কিউ বের করে ফেলতে পারি সহজে, তাহলে কিন্তু কোনো মিস্ট্রি থাকে না, তাই না? তাহলে একদম সহজেই করে ফেলা যায়। ঝামেলা হচ্ছে এটা যে ফ্যাক্টরাইজেশন প্রচন্ড শক্ত কাজ, সহজে করা যায় না। কতটা শক্ত এটা হয়তো আছে, এটা একটুখানি আমার চেক করে দেখা উচিত ছিল। এটা 2 বছর আগে এই স্লাইডটা তৈরি করেছিলাম। 2 বছর আগে রেকর্ডটা ছিল RSA 250। সেমি প্রাইম হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দুটো প্রাইম নাম্বারের গুণফল, ওই পিকিউ টাইপের। 2 বছর আগে রেকর্ড ছিল RSA 250 আর 200-250 ডিজিটের সেমি প্রাইম, এটা কম্পিউটার দিয়ে ভাঙা সম্ভব হয়েছিল, মানে ফ্যাক্টরাইজ করা সম্ভব হয়েছিল 2020 সালে। সে তখন মোটামুটি সেটাই, এবং এতজন লোক লেগেছিল শুধু নয়, তার আগের যেটা RSA 240 ডিজিট প্রাইম, সেটা বেসিক্যালি 900 বছর লাগতো একটা সিঙ্গল, তখনকার দিনে ফাস্টেস্ট কম্পিউটার দিয়ে সেটাকে ব্রেক করতে। অবশ্যই 900 বছর ধরে করা হয়নি, মাল্টি প্রসেসিং করা হয়েছে, অনেকগুলো সিপিইউ একসাথে ব্যবহার করা হয়েছে, করে এটা করা হয়েছে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের যুগে আমরা যেটা জানি সবচেয়ে ফাস্টেস্ট মেথড অফ ফ্যাক্টরাইজেশন অ্যাজ ফার অ্যাজ উই নো, দিস কল্ড দ্য জেনারেল নাম্বার ফিল্ড সিভ। এটা রাফলি n to the power 1/3 স্টেপস লাগে n কে ফ্যাক্টরাইজ করতে, রাফলি। তাহলে ধরো আজকে যদি 200 ডিজিট একটা নাম্বার, মানে 10 to the 200 এর মতো, তাই তো? 200 ডিজিট মানে তো 10 to the power 200 এর কাছাকাছি কিছু একটা। ধরো সেটা আমি আজকে হয়তো একদিনে ফ্যাক্টরাইজ করে ফেলতে পারি, ধরা যাক। তাহলে 400 ডিজিট নাম্বার ফ্যাক্টরাইজ করতে কতদিন লাগবে? খেয়াল করো, আমরা কিন্তু 200 ডিজিট প্রাইমকে গুণ করে আমার ওই RSA কিটা তৈরি করছি, মানে 400 ডিজিটের মোটামুটি 400 ডিজিটের 10 to the 400,
10⁻⁴ যখন লাগবে হচ্ছে এদের যা রেশিও টু দ্য পাওয়ার 1/3, মানে 10⁻�67 days, all the 10⁻62 years, which of course is way more than the age of the universe. কাজে কারেন্ট কম্পিউটিং স্ট্রেংথের অনুযায়ী যত ভালোই আমাদের কম্পিউটার হোক না কেন, অন্তত ক্লাসিক্যাল কম্পিউটিং মেথডস ইউজ করে আমরা কিন্তু RSA কোড ভাঙতে পারবো না। বোঝা গেল? পারবো সংখ্যাগুলো ছোট হলে, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে ভাঙাটা অসম্ভব একটাই কারণে যে ভাঙতে এত বেশি সময় লাগবে যে আমাদের পক্ষে সেটা প্র্যাকটিক্যাল হবে না। কিন্তু এই ভদ্রলোক বহুকাল আগে একটা জিনিস বলেছেন তার ফেমাস লেকচার্স অফ কম্পিউটেশনে, যে অনেক ক্যালকুলেশন যেগুলো ক্লাসিক্যালি করা খুব শক্ত সেটা আমরা কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারি। আজকে সকালেই তোমরা বোধহয় কোয়ান্টাম কম্পিউটেশন নিয়ে লেকচার শুনেছো। তার কোয়ান্টাম কম্পিউটেশনের জনক অনেক পরের লোকজন, কিন্তু ফাইনম্যান প্রথম সেই আইডিয়াটা দিয়েছিলেন। এবং সেখানেই আমাদের এই শর্ডিঞ্জার স্ক্যাটের অবতারণা, যে শর্ডিঞ্জার স্ক্যাট যেমন দুটো স্টেটে থাকতে পারে তোমরা নিশ্চয়ই শুনেছো। এরকম সুপারপজিশন স্টেটসে কোয়ান্টাম সিস্টেম থাকতে পারে। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর রিজনস যে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমস কেন এত পাওয়ারফুলি অনেক কাজ করতে পারে। আমরা দ্য এবিলিটি অফ এ কোয়ান্টাম বিট, যাকে কিউবিট বলে, তোমরা সকাল থেকে নিশ্চয়ই শুনছো বা কালকেও হয়তো শুনেছো এটা কথা, টু এক্সিস্ট ইন আ সুপারপজিশন অফ আরবিট্রারি নাম্বার অফ স্টেটস গিভস কম্পিউটার্স বেসড অন কোয়ান্টাম মেকানিক্স ইমেন্স পাওয়ার, মানে কোয়ান্টাম কম্পিউটার্স ক্ষেত্রে। আর এটা আমার আজকের বিষয় নয়, কিন্তু বিষয় নয় কারণ কোয়ান্টাম কম্পিউটেশন নিয়ে তোমাদের প্রথমত সকালে একজন কেউ বলেছেন, আর দ্বিতীয়ত এখানে বলতে গেলে যেটা বলতে হতো যে এই যে লার্জ নাম্বার ফ্যাক্টরাইজ করা সেটা কিভাবে করা হয়, সেটা সত্যি কথা বলতে কি একটু মানে অনেকটা পড়াশুনো আগে থেকে করে না রাখলে সেটা কিন্তু ছোট লেকচারে বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু যেটা তোমরা নিশ্চয়ই হয়তো অনেকে শুনেইছো, এটা পিটার শর বলে একজন, তিনি একটা অ্যালগরিদম তৈরি করেছিলেন। এই ছবিটা হচ্ছে বেসিক্যালি তার অ্যালগরিদমের যে স্টেপসগুলো, তার একটা কোয়ান্টাম গেট ভার্সন, যা দিয়ে এই অ্যালগরিদম দিয়ে কিন্তু এই বিরাট নাম্বার ফ্যাক্টরাইজ করে ফেলা যায়। এবং একটা কম্পিউটার সিম্পোজিয়ামে জেনিফার অ্যান্ড পিটার শর, জেনিফার শর হচ্ছে পিটার শরের স্ত্রী, জেনিফারই বোধহয় কবিতাটা লিখেছেন, পিটার শর ভালো কবিতা লেখেন কিনা জানতাম, আমরা জানি না, কিন্তু দুজন মিলে এই কবিতাটা পড়েছিলেন। সেটা হচ্ছে বেসিক্যালি এই, if computers that you build a quantum, the spies of all factions will want them, our codes will all fail and they will read our email till we have crypto that's quantum and don them. লাস্ট লাইনটা হচ্ছে আমার বাকি অংশটার জন্য, কিন্তু ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারের পক্ষে আজকে না হলেও অদূর ভবিষ্যতে হয়তো RSA কোড ভেঙে ফেলা সহজ হতে পারে, অদূর ভবিষ্যতে, আজকে হয়তো নয়। কিন্তু তার উত্তর একই সিম্পোজিয়ামে ভলকার স্ট্রাসেন বলে একজন দিয়েছেন, টু রিড আওয়ার ইমেল হাউ মিন অফ দ্য স্পাইস অ্যান্ড দ্য কোয়ান্টাম মেশিন, বি কমফোর্টেড দো দে ডু নট ইয়েট নো হাউ টু ফ্যাক্টরাইজ 12 or 15। তখন যখন লেখা হয়েছিল রাফলি 20 বছর আগে, তখন কোয়ান্টাম কম্পিউটারের যা অবস্থা ছিল তার থেকে 12 কি 15 এরকম সংখ্যা পর্যন্ত তারা ফ্যাক্টরাইজ করতে পারত। কিন্তু আজকাল প্রায় 1000 বিট, মানে ইনফ্যাক্ট কারেন্ট বোধ হয় যে রেকর্ডটা বোধ হয় 1800 বিট মতো আজকের কোয়ান্টাম কম্পিউটারের, অ্যাটলিস্ট লেটেস্ট যেটা লোকে ক্লেম করছে, অ্যাটলিস্ট যেটা পাবলিকলি লোকে ক্লেম করছে। পয়েন্টটা হলো যে কদিন বাদে অন্তত কোয়ান্টাম কম্পিউটার এত বড় হয়ে যেতে পারে, এতগুলো বিট একসাথে ম্যানিপুলেট করতে পারে, যে এই ধরনের নাম্বার ফ্যাক্টরাইজ করা তার পক্ষে আর শক্ত হবে না। এবং সেটা যদি হয় তাহলে সাংঘাতিক ব্যাপার হবে, কারণ আমাদের যা যা কোড আছে, উইচ কোড সংখ্যাটা শুনলে মনে হতে পারে যে কোডটা তো একমাত্র এইসব মানে স্পাইটাইদের লাগে, আর কারোর লাগে না, তা কিন্তু নয়। আমাদের এন্টায়ার মডার্ন টেকনোলজি কিন্তু বেঁচেই আছে কোডের উপরে। ধরো তুমি যদি কাউকে একটা মেসেজ পাঠাও, ইমেল পাঠাও, সেটাও কোডেড তোমার, এবং এনক্রিপশন না করে যদি মেসেজ পাঠাও তাহলে যেটা হবে সব মেসেজ ঘিরে ঘুরে গিয়ে একরকম আলাদা করা যাবে না, কাজে এই কোনো মেসেজই কোথাও গিয়ে পৌঁছবে না। এই এন্টায়ার কমিউনিকেশন, ট্রেড,
ব্যাংকিং সব কিন্তু কোডিং উপর ডিপেন্ড করে। কাজেই আরএসএ বা তার মতো যে কোডগুলো, তার অধিকাংশগুলোরই মূল ভিত্তিটা হচ্ছে এই যে বড় সংখ্যা ফ্যাক্টরাইজ করা খুব শক্ত। এইটা যদি কোয়ান্টাম কম্পিউটার চ্যালেঞ্জ করতে পারে তাহলে কিন্তু ব্যাপারটা খুব সাংঘাতিক হবে। কিন্তু এই যে কোয়ান্টাম আমাদের কাছ থেকে এটা কেড়ে নিচ্ছে এই কোডিংয়ের ব্যাপারটা, কোয়ান্টামই কিন্তু ওই ক্রিপ্টো দ্যাটস কোয়ান্টাম, যেটা ওর লাস্ট লাইনে ছিল আগের ওই কবিতাটার, সেইটা কিন্তু আমাদের কোড তৈরি করে একটা নতুন রাস্তা বলে দিচ্ছে, যেটা হচ্ছে আমার আজকের বক্তব্য। সেটার জন্য বুঝতে গেলে একটা কথা আমাদের বুঝতে হবে যে, আর এটা কিন্তু নতুন কথা বা বর্তমান শতাব্দীর কথা বা মডার্ন ফিজিক্সের কথা নয়। একটা কোড আছে যেটা সবাই জানে ভাঙা অসম্ভব। এই কোডটার নাম হচ্ছে ভার্নাম সাইফার। এটা ইনফ্যাক্ট প্রায় 200 বছরের পুরনো এখন, কিন্তু তার থেকেও আগে থেকেও হয়তো ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ভার্নাম সাইফার বা ওয়ান টাইম প্যাড। আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে যে দুজন মেসেজ আদান প্রদান করছে, অ্যালিস আর বব, দুজনের কাছেই আইডেন্টিক্যাল প্যাড আছে। প্যাডে অনেকগুলো র্যান্ডম নাম্বার লেখা, কিন্তু আইডেন্টিক্যাল, মানে আমার কাছে যে র্যান্ডম নাম্বারগুলো লেখা আছে ওর কাছে এক্স্যাক্টলি সেগুলোই আছে। এবার সেগুলো ব্যবহার করে কি করে করা যায় দেখা যাক। না, আজকালকার জমানায় তো সবই তো ওয়ানস অ্যান্ড জিরোস দিয়ে হয়, কাজে আমরা ওয়ানস অ্যান্ড জিরোস দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো আচ্ছা, এটা তো কাজ করছে না, এনিওয়ে ডাজন্ট ম্যাটার। এই একটা র্যান্ডম কি আমার কাছেও আছে, বা অ্যালিসের কাছেও আছে, ববের কাছেও আছে, এই 10011 ইত্যাদি ইত্যাদি, এরা দুজনের কাছে আইডেন্টিক্যালি আছে। এইবার মেসেজটা ধরো আরেকটা স্ট্রিংস অফ জিরোস অ্যান্ড ওয়ানস। এইবার অ্যালিস যেটা করবে সেটা হচ্ছে এই বাইনারি মেসেজ যেটা 00101 ইত্যাদি ইত্যাদি, এইটা ববকে পাঠাতে চাইবে। তাহলে তাকে আগে কোডটা তৈরি করতে হবে। কোডটা কি করে সে তৈরি করবে সেটা কিন্তু সেটা যেটা করতে হয় সেটা তোমরা সবাই জানো। এক্সঅর নাম শুনেছো তো? এক্সক্লুসিভ অর। সোজাসুজি যেটা করবে সেটা হচ্ছে এই যে বিটগুলো পরপর বিট ওয়াইজ এক্সঅর করবে, মানে 1 আর 0 এক্সঅর করলে কত হয়? 1, 0 আর 0 0, 0 আর 1 1, আবার আলাদা হলে 1, এক হলে 0, এই তো সাইফারে তৈরি হবে এক্স্যাক্টলি সেভাবে। ঠিক আছে, এই হচ্ছে সাইফার। তাহলে অ্যালিস কি করলো? তার কাছে ছিল অরিজিনাল মেসেজটা, সে কিটার সাথে বিট ওয়াইজ এক্সঅর করে সাইফারটা তৈরি করলে, বা সাইফারটা ববকে পাঠিয়ে দিল। শুধু বব নয়, যত জগতের সবাই সদস্য খবরের কাগজে সে বেরিয়েছে এই সাইফার মেসেজটা, সবাই জানে। ববের কাছে কিন্তু ওই কিটা আছে, একই কি অ্যালিস যেটা পেয়েছে সেটাই। তাহলে খেয়াল করো, আরএসএসে ছিল অ্যাসিমেট্রিক এনকোডিং, এখানে কিন্তু তা নয়, এখানে সিমেট্রিক, দুজনে একই কি ইউজ করছে। ডিকোডিং কি করে করবে? ডিকোডিং করলেও কিন্তু আবার এক্সঅর করলেই হবে, কারণ এক্সঅর দুবার করলে, সে তোমরা অনেকে হয়তো অঙ্কটা করেওছো, এ এক্সঅর বি হচ্ছে এ, এক্সঅর সেলফ ইনভার্টিং। ও জাস্ট আরেকবার এক্সঅর করবে, করে পুরো অরিজিনাল কিটা ফেরত চলে আসবে। এখন অন্য কারোর পক্ষে এটা ভাঙা সম্ভব নয়। কেন? কারণ এই কিটা পিওরলি র্যান্ডম কি আছে অ্যালিসের কাছে আর ববের কাছে, আর কারোর কাছে তো এই কিটা নেই। এবং কি যেহেতু নেই, আর এই কিটা যেহেতু পুরোপুরি র্যান্ডম, অন্য কারোর পক্ষে অন্য যে কোনো র্যান্ডম স্ট্রিং হতে পারতো। আমি যদি আরবিট্রারিলি একটা র্যান্ডম স্ট্রিং দিয়ে ধরে নিয়ে সলভ করার চেষ্টা করি, আমি পুরোপুরি র্যান্ডম একটা মেসেজ পাবো। কিটা না জানা থাকলে কিন্তু এখান থেকে কোনো মেসেজ ডিকোড করা সম্ভবই হবে না। কাজে এটা তো, এর জন্য কোয়ান্টাম লাগে না, এর জন্য কোনো শক্ত কিছু লাগে না, একদম মানে অত্যন্ত সহজ একটা উপায়। এবং এইভাবে যদি তুমি কোড করো, এটা হচ্ছে প্রুভেবলি সিকিওর, এটা ভাঙা অসম্ভব কি না থাকলে। কারণ কিটা যদি তোমার হাতে না থাকে, তাহলে ওই একই দৈর্ঘ্যের যে কোনো র্যান্ডম মেসেজের সাথেই ওটা, তুমি যদি না জানো কিটা কত, ওই একই দৈর্ঘ্যের যে কোনো র্যান্ডম মেসেজ হতে পারতো কোড সাইফারটা থেকে। The only knowledge that you can gain from the ciphertext হচ্ছে কত বড়, কটা ডিজিট, কটা বিট আছে, তার বাইরে কিচ্ছু কিন্তু জানা সম্ভব না কিটা না থাকলে।
তা এতই যদি এটা ভালো হবে তাহলে আর এটা ব্যবহার না করে আরএসএ ফারএসএ তো ঝামেলা করার দরকারটা কি? এটাতে অসুবিধাটা কি বল? অসুবিধা হচ্ছে দুজনের কাছে একই কি থাকতে হবে, তাহলে সেইটা হচ্ছে সবচেয়ে শক্ত কাজ। এই যে কমন আচ্ছা ওয়ান টাইম প্যাড বলে কেন না? প্যাডের প্রথম পাতাটায় যে কিটা আছে সেটা দিয়ে কি কোড করা হবে, করে সে ছিঁড়ে ফেলে দেওয়া হবে, সেটা আর কোনোদিন দুবার ব্যবহার করা হবে না। তারপরে দ্বিতীয় পাতা দিয়ে পাঠানো হবে, মানে ইউ উইল নেভার রিপিট দ্য কি। প্রত্যেকবার নতুন মেসেজের জন্য তোমার নতুন কি লাগবে। তার মানে তোমার যদি তোমাকে অনেকগুলো মেসেজ আদান প্রদান করতে হয় তাহলে অবশ্যই অনেকগুলো র্যান্ডম কি আগে থেকে শেয়ার করে রাখতে হবে, এবং সেই শেয়ার করাটা মানে এই প্যাডটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, সেই প্যাডটা ফিজিক্যাল প্যাড হোক, কাগজে লেখা হোক বা কম্পিউটার হোক, যাই হোক, এবং সেটাকে অন্যদের থেকে লুকিয়ে রাখা, এই দুটোই শক্ত কাজ, ঠিক আছে? এবং তার জন্য নানা রকমের কাজগুলোকে করে থাকে। এটা যেমন এটা কিন্তু সত্যিকারের ছবি, আখরোটের খোলের ভেতরে মাইক্রোফিল্মে লুকিয়ে ওয়ান টাইম প্যাড পাচার করা, এবং অবশ্যই এটা কাজ করে, ধরা পড়ে গেছে বলেই লোকের কাছে এটা আছে, মিউজিয়ামে আছে। The important thing is to be secure. The key has to be known only to the legitimate parties, মানে যারা পাঠাবে, যে পাঠাচ্ছে আর যে পাচ্ছে, এই দুজন ছাড়া আর কেউ জানলে চলবে না অবভিয়াসলি। আর ইউজড অনলি ওয়ান্স। তুমি যদি বারবার একই কি ইউজ করো তাহলে কিন্তু ওই যেমন ইংলিশে যেমন ই লেটারটা সবচেয়ে বেশি বার আসে, এরকম নানা রকম লিঙ্গুইস্টিক প্যাটার্ন থেকে তুমি কিন্তু একই কি বারবার ব্যবহার করলে যতই সে র্যান্ডম কি হোক না কেন সেখান থেকে কিন্তু মেসেজটা রিকভার করে দেওয়া যায়। ইনফ্যাক্ট কোল্ড ওয়ার যে আলটিমেটলি সোভিয়েত ইউনিয়ন হেরেছিল ইন এসেন্স, তার একটা বড় কারণ ছিল কিন্তু সোভিয়েত ক্রিপ্টোগ্রাফাররা অনেক সময় মানে বোধহয় আউট অফ লেজিনেস দে ইউজ দ্য সেম কি ফর সিক্রেট মেসেজেস ওভার অ্যান্ড ওভার এগেইন। আর এই ভেনোনা বলে একটা প্রজেক্ট ছিল যেটা প্রাইমারিলি মহিলারা চালাতো, দে ম্যানেজ টু ব্রেক দ্য কি। সো ফর এ লং টাইম ডিউরিং দ্য কোল্ড ওয়ার দ্য আমেরিকানস ওয়ার অ্যাকচুয়ালি রিডিং the Soviet messages simply because they were reusing the same random key over and over again. So that cannot be done. So the basic aim is you have to securely distribute a random key between two legitimate parties. পুরোপুরি কিটা র্যান্ডম হতে হবে, দুজনের কাছে একই রকম। অফকোর্স আমার কাছে যে কিটা আছে ওর কাছে এক্স্যাক্টলি সেটাই থাকতে হবে, সেটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছতে হবে। এবং এইখানেই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির রোল। ফ্র্যাঙ্কলি কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির নামটা অনেক সময় ব্যবহার করা হয় বটে, কিন্তু নামটা ভুল। ক্রিপ্টোগ্রাফিটা কোয়ান্টাম হয় না, যেটা হয় সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন। এটা পোশাকি নাম হচ্ছে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন। এই র্যান্ডম কিটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছতে হবে, এবং এই পৌঁছানোর জন্য কোনো রকমের মানে যাতে প্রথমত একদম আইডেন্টিক্যাল কি পৌঁছয়, এক নম্বর ব্যাপার। দু নম্বর হচ্ছে সেই আইডেন্টিক্যাল কিটা যেন অন্য কেউ জানতে না পারে। মাঝখানে যদি কেউ আড়ি পেতে থাকে সেই যেন সেই কি সম্বন্ধে কোনো খবর না পায়, এবং সে যদি চেষ্টা করে এটা আড়ি পাততে তাহলে সেই আড়ি পাতাটা যেন বোঝা যায় যে যে পাঠাচ্ছে সে। আমি যদি জেনে যাই যে আমি এখান থেকে কি পাঠালাম আরেকজনকে, আর আমি যদি জেনেই যাই যে এখানে আড়ি পাতা হয়েছে, আমি সেই কিটা আর ব্যবহার করবো না, সিকিউরিটিতে অসুবিধা হবে না। এইটা করার উপায় হচ্ছে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন। সেটা হচ্ছে আমাদের আজকের মূল বক্তব্য। এই অর্ধেক লেকচার ছিল ভনিতা, বাকি অর্ধেক লেকচার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে কি করে এটা কি সিকিউরলি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো যায়। আপাতত তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো, তাহলে তারপরে আমরা পরটায় যাব। এই অবধি কোনো প্রশ্ন আছে? বোঝা যাচ্ছে তো? মানে বোর লাগছে কি খুব? তাহলে আমি তাড়াতাড়ি অন্য কিছুতে চলে যেতে পারি না। এরপরেরটা কিন্তু এখন অব্দি ওইসব শার্লক হোমস ছিল, এরপরে একটুখানি ফিজিসিস্টদের নাম শুনতে হবে আর কি। আজ আলাদা গপ্প নেই। ঠিক আছে, এবার বাকিটাতেও যাওয়া যাক একটুখানি। এবং আচ্ছা, তোমাদের কে কে মানে কোয়ান্টাম মেকানিক্স কোর্স তো সবাই করেছো নাকি? করনি এমন কেউ আছো? কেউ আছো যারা কোয়ান্টাম মেকানিক্স কোর্স করনি এখন?
হাত তোলো, যারা করনি তারা হাত তোলো। সেকেন্ড টাইম, এখনো কোয়ান্টাম মেকানিক্স করনি। আচ্ছা ঠিক আছে, পোলারাইজেশন কাকে বলে জানো? এইটা কিন্তু খুব গন্ডগোলের প্রশ্ন, কারণ পোলারাইজেশন অনেক রকম মানে হয়। আলোর পোলারাইজেশন কাকে বলে জানো? লাইট পোলারাইজেশন, সেটা যেটুকু লাগবে সেটুকু আমরা বলে দেবো, ওইটুকু জানলেই চলে, তার বেশি খুব একটা জানতে হবে না থ্যাঙ্কফুলি। মানে কোয়ান্টাম মেকানিক্স সম্বন্ধে অনেক কিছু না জানলেও কিন্তু তোমাদের পক্ষে এটা বোঝা খুব একটা শক্ত হবে বলে আমার মনে হয় না, দেখা যাক। তাহলে আগে একটুখানি ইতিহাসটুকু বলে নিই। এই কোয়ান্টাম ইনফরমেশন থিওরি, যেটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে নিশ্চয়ই হিসাবে এই গোটা ওয়ার্কশপে, তার জনকদের মধ্যে একজন, মানে ইনফ্যাক্ট প্রথম যেদিন তার মাথায় যে আইডিয়াটা এসেছিল, তার নাম হচ্ছে স্টিফেন ওয়াইজনার। তিনি 1970s কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে আনকাউন্টারফিটেবল নোট করে তৈরি করতে হয়, যাওয়ার করা যাবে না এমন নোট তৈরি করতে তারা স্কিম দিয়েছিলেন। আনফর্চুনেটলি ওয়াইজনারের সমসাময়িক কালে লোকে খুব একটা তার কাজে পাত্তা দেয়নি, তার ফলে ইনফ্যাক্ট তার প্রথম পেপার 1983 সালে বেরিয়েছে। 70 সাল নাগাদ তিনি কাজটা করেছিলেন বটে, কিন্তু প্রথম 10-12 বছর তার কাজে কেউ সেটা নিয়ে পাত্তাই দেয়নি। 83 সালে প্রথমটা বেরিয়েছে, এবং তারপরের বছর 84 সালে প্রথম আমরা যেটা কথা বলছি কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নামটা ব্যবহার করছি, যদিও সেটা ভুল নাম, এই নামটাই ব্যবহার করা হয় অধিকাংশ সময়। চার্লস বেনেট অ্যান্ড গাইস বাসাদ, এরা দুজন এই ভিজনারি আইডিয়াটা ব্যবহার করে BB84 বলে একটা স্কিম দিয়েছেন। এইটাকে বলা হয় কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি প্রোটোকল। কিভাবে আমরা মেসেজ, একটা কিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো। BB84টা একটু শক্ত, একটু কোলমেলে, কাজে প্রথমে সেটা বলবো না, কিন্তু তারপরের বছর, কয়েক বছর পরে বেনেট এবং স্মলিন, বেনেট অফকোর্স ওয়াজ আ থিওরিটিশিয়ান অ্যান্ড স্মলিন ওয়াজ অ্যান এক্সপেরিমেন্টালিস্ট, তারা প্রথম টেবিল টপে একটা টেবিলে এক মাথা থেকে আরেক মাথায় ওই কিটা পাঠিয়ে 1989-এ এই কাজটা করেছিলেন, যে দেখিয়েছেন যে এই যে BB84 প্রোটোকল যা দেওয়া হয়েছে, যেটা তৈরি করা হয়েছে, সেটা দিয়ে সত্যি সত্যি কাজ করা যায়। আর আর্থার একার্ট 91, এই যে BB84 নামটা বুঝতে পারছো কেন? BB হচ্ছে বেনেট ব্রাসাদ, 84 হচ্ছে 1984 সালটা। E91 আর্থার একার্টের ই, আর 91 উনি 91 সালে। ইনি প্রথম এনট্যাঙ্গলমেন্ট বলে একটা জিনিস, যেটা কথা আমি নিশ্চয়ই তোমরা এই ওয়ার্কশপে অনেকবার শুনে ফেলেছ, উচিত অন্তত শোনা। সেটা ব্যবহার করে উনি প্রথম এনট্যাঙ্গলমেন্ট বেসড কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি প্রোটোকল দিয়েছিলেন। আমরা সেটার মধ্যে যাবো না, সেটা একটু শক্ত জিনিস। আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে আরেকটু সহজ। বেনেট 1992 সালে আরেকটা প্রোটোকল দিয়েছে, আমরা সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এই যে গোটা যে লেকচার, দুটো লেকচার আমি দিচ্ছি, মানে একটা হয়ে গেছে, এটা দ্বিতীয়টা, এর মধ্যে আমার অরিজিনাল কন্ট্রিবিউশন হচ্ছে একমাত্র এই দুটো ছবি, এই দুটো আমার তোলা, এছাড়া আর কোনো কিছুতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, সেটা আমার বলে দেওয়া ভালো। বেনেট কলকাতায় এসেছিলেন কিছু বছর আগে, তখন তোলা ছবি, ওই 2011-এরই ছবি। এনিওয়ে, এই B92 প্রোটোকল, এটা সহজ কম্পারেটিভলি, আমরা সেটার কথা একটু ডিসক্রাইব করব। দুজন বন্ধু অ্যালিসন বব ক্যান এস্টাবলিশ আইডেন্টিক্যাল র্যান্ডম কিজ ইউজিং দিস। এবং আইডিয়াটা হচ্ছে, আচ্ছা এখানে একটুখানি ব্যাপারটা স্লাইটলি মিসোজিনিস্টিক, কিন্তু এই বিষয়ে অ্যালিসন বব হচ্ছে দুজন A আর B, একজন ছেলে একজন মেয়ে, এটা নিয়ে কোনো একটা অসুবিধা নেই, সিমেট্রিক্যাল। কিন্তু আড়িতে পাতে তার নাম সবসময় ইভ, কারণ ইভ ড্রপিং কথাটার থেকে ইভ নামটা তুলে নেওয়া হয়েছে। সেই ইভ কিটা ইন্টারপ্রেট করার চেষ্টা করবে, কিন্তু দুটো জিনিস, B92 প্রোটোকলটা এমন, এবং সব কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি প্রোটোকলই এমন, যে ইভ যদি আড়ি পাতার চেষ্টা করে তাহলে সে সবটা কি কিন্তু কিছুতেই পাবে না। কিন্তু সবচেয়ে আরো বড় কথা হচ্ছে যে সে যে আড়ি পাতার চেষ্টা করছে সেটা কিন্তু এই দুই বন্ধু বুঝে যাবে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা কিভাবে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তার জন্যই পোলারাইজেশন অফ লাইট একটু জানতে হবে, যেটা তোমরা কতটা জানো আমি জানি না, কাজে আমি একদম ক্লাস 11 লেভেল থেকে এটা তুলে আনার চেষ্টা করছি। যে পোলারাইড শিট তোমরা অনেকেই দেখেছো নিশ্চয়ই, দুটো পোলারাইড শিট যদি রাখা থাকে পরপর, হয়তো একদম পুরো ট্রান্সপারেন্ট দেখায়, কিন্তু যেই তুমি পোলারাইড শিটটা একটু ঘোরাতে থাকো,
মাঝখানে একটু অন্ধকার হতে শুরু করে, মানে আলোটা পুরোপুরি আর যায় না। যত ঘোরাবে তত অন্ধকার হতে শুরু করে, এবং দুটো যখন পারপেন্ডিকুলার হয়ে যায় তখন আলো একদম বন্ধ হয়ে যায়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে বেসিক্যালি আলোর ক্ষেত্রে তো আলো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা তো তোমরা সবাই জানো, তাতে ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা একটার সাথে পারপেন্ডিকুলার। আমরা আপাতত শুধু ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি। তাহলে যেটা হচ্ছে যে পোলারাইজার, মানে প্রথম শিটটা দিয়ে আলো যাওয়ার পরে আলো ধরো হরাইজন্টালি পোলারাইজ হয়ে গেছে, মানে তার যে ইলেকট্রিক ফিল্ডটা ওই নীল ভেক্টরটা সেদিকে দেখে যাচ্ছে। এবার অন্য পোলারাইজারটা যেটা করছে, সে কিন্তু আলোর দুটো কম্পোনেন্টকে, মানে এই হচ্ছে তার একটা তার পাস অ্যাক্সেস, আলোর ভেক্টরটা যদি এদিকে পয়েন্ট করে থাকে গোটা ভেক্টরটা বেরোবে না, শুধু এদিকে কম্পোনেন্টটুকু বেরোবে, এইটুকু জানলেই হবে। তাহলে কি হলো যে এখানে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু অ্যাক্সেস, দুটো পোলারাইজার অ্যাক্সেসের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি অরিজিনালি E0 থেকে থাকে, যেটা বেরোবে সেটা হচ্ছে E0 cos θ, কারণ E0 cos θ কম্পোনেন্টে শুধু বেরোবে, আর বাকিটা বেরোবে না। এটা হচ্ছে পোলারাইজারের বেসিক ধর্ম, যে দুটো কম্পোনেন্টের মধ্যে একটাকেই শুধু দিতে দেয়। আর ইন্টেন্সিটি যেহেতু ইলেকট্রিক ফিল্ডের সাথে স্কোয়ারের সাথে প্রপোর্শনেট, ইন্টেন্সিটিটা cos স্কোয়ার থিটার সাথে প্রপোর্শনেট হয়ে যায়। এটাকে বলে ম্যালুস ল, যেটা ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সে ইত্যাদি সব জায়গায় পড়ানো হয়। যে দুটো পোলারাইজারের মধ্যে যদি পাস অ্যাক্সেসে অ্যাঙ্গেল থিটা হয়, যদি অরিজিনাল পোলারাইজারের মধ্যে দিয়ে আসার পরে ইন্টেন্সিটি I0 হয়ে থাকে, তাই সেকেন্ডটার মধ্যে দিয়ে আসে। টিপিক্যালি আমরা যখন ব্যবহার করি তখন প্রথমটাকে বলি পোলারাইজার, পরেরটার নাম দিই অ্যানালাইজার, কিন্তু সেটা জাস্ট দুটো একই জিনিস। পোলারাইজ লাইটটাকে অ্যানালাইজ করার জন্য ইউজ করা হচ্ছে বলে পরেরটাকে অ্যানালাইজার বলা হয় অনেক সময়। কিন্তু এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ইন্টেন্সিটি I0 cos স্কোয়ার থিটা হয়। এটা একদম সহজে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট থেকেই বোঝা যাচ্ছে। ধরো ডায়াগোনাল পোলারাইজেশন যদি হয়, মানে থিটাটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাই cos স্কোয়ার থিটা কত? হাফ। তাহলে প্রথম পোলারাইজার থেকে যতটা আলো বেরোবে তার অর্ধেকটা আলো সেকেন্ড পোলারাইজার থেকে বেরিয়ে আসবে। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা লাগবে ফ্রম ক্লাসিক্যাল ফিজিক্স। আচ্ছা, ক্লাসিক্যাল ওয়েভ থিওরি অফ লাইট থেকে এটা বোঝাটা খুব সোজা। ওরকমই বুঝতে হবে যে লাইট ট্রান্সভার্স ওয়েভ, লাইট যেদিকে যায় তার সাথে পারপেন্ডিকুলার দিকে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড থাকে, আর পোলারাইজার একটা কম্পোনেন্টকে শুধু আটকে দেয় আর অন্য কম্পোনেন্টে যেতে দেয়। কিন্তু এবার যদি তোমরা কোয়ান্টাম থিওরি অফ লাইটের কথা ভাবো, তাহলে সবাই জানো যে আলো হচ্ছে আলটিমেটলি অনেকগুলো ছোট ছোট ফোটনের স্ট্রিম, তাই তো? তাহলে ফোটনের টার্মস আমরা এটা কি করে বুঝবো? উত্তরটা সোজা, যে ধরো আমরা যখন এই π/4 কম্বিনেশন দিয়ে বেড়াচ্ছি, π/4 মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে অর্ধেকটা আলো ব্লক হয়ে যাবে, তাহলে কি আমরা কি বলবো? যে অর্ধেক যতগুলো ফোটন এসে পড়েছিল তার অর্ধেক ফোটন বেরোবে, বাকিগুলো আটকে যাবে। এই তো, এর থেকে বেশি তো কিছু নয়। এবং এটা রাফলি হাফ দ্য ফোটন গোজ থ্রু, কারণ এটা একটু এটা প্রায় অর্ধেক, তার থেকে একটা দুটো বেশি কম হতে পারে। ফোটনের এনার্জি কিন্তু পাল্টায় না। ফোটনের এনার্জি ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সির উপরে, সে তোমরা সবাই জানো। কাজে যে এনার্জির আলো ফোটন এসছে, সেই এনার্জির ফোটনই বেরোয়, ফোটনের সংখ্যার জাস্ট অর্ধেক হয়ে যায়, এই তো। এইবার প্রশ্নটা হচ্ছে যে যদি আমি খুব উইক আলো পাঠাই, যেখানে একেবারে একটা করে ফোটন আসছে, তার বেলা কি হবে? কোটি কোটি ফোটন পাঠিয়েছি, অর্ধেক ফোটন আটকে গেছে, অর্ধেক ফোটন বেরিয়েছে, এতে তো বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এবার একটা করে ফোটন এসে পড়ে, তখন কি হবে? একটা ফোটন তো হয় যাবে, নয় যাবে না, তাই না? ফোটন তো অর্ধেক ফোটন হয়ে যাবে না, কারণ যে ফোটনগুলো বেরোচ্ছে সবারই কিন্তু একই এনার্জি, ফোটনটা অর্ধেক হচ্ছে না। তাহলে কি হচ্ছে? এক্ষেত্রে প্রবাবিলিটির ব্যাপারটা আসছে, যে ফোটনের 50% প্রবাবিলিটি অফ গোয়িং থ্রু এই পার্টিকুলার π/4 অ্যাঙ্গেলে রাখা পোলারাইজার অ্যানালাইজার কম্বিনেশনের মধ্যে দিয়ে একটা ফোটন বেরিয়ে যাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 50%। একটা ফোটন হয় যাবে, নয় যাবে না, কিন্তু 50-50 চান্স। এবং কোয়ান্টাম মেকানিক্স বলে এই যে কোনটা যাবে কোনটা যাবে না, এটা কিন্তু আগে থেকে বলা অসম্ভব। এবং যে ফোটনটা বেরোবে সে কিন্তু আর আগের দিকে পোলারাইজ নেই। লাইট যেটা বেরোচ্ছে, ধরো এদিকে ধরো হরাইজন্টাল পোলারাইজেশন ছিল প্রথম পোলারাইজারের, পরের পোলারাইজার যদি এইদিকে অ্যাক্সেস হয়,
তাহলে যেটা বেরোবে সেটা কিন্তু এদিকে পোলারাইজড, তাই না? ইলেকট্রিক ফিল্ডটা এদিকে ছিল, এই কম্পোনেন্টটা এদিকের কম্পোনেন্টটা যাচ্ছে না, শুধু এদিকের কম্পোনেন্টটা যাচ্ছে। তাহলে যে ফোটনটা ঢুকেছে আর যে ফোটনটা বেরিয়েছে দুটো কিন্তু একসাথে আর নেই। ফোটনটা ঢুকেছিল হরাইজন্টালি পোলারাইজড, বেরোচ্ছে ডায়াগোনালি পোলারাইজড, ঠিক আছে? সবাই বেরোচ্ছে না, অর্ধেক বেরোচ্ছে অর্ধেক বেরোচ্ছে না, কে বেরোচ্ছে কে বেরোচ্ছে না আগে থেকে বলা যায় না। এইটুকুই কোয়ান্টাম মেকানিক্স আমাদের জানতে হবে। দ্যাট কোয়ান্টাম মেকানিক্স ইজ ইনহারেন্টলি প্রবাবিলিস্টিক। There is no way you can predict beforehand যে এই ফোটনটা যাবে না যাবে না। What you can say with certainty হচ্ছে if you send a lot of photons through, roughly half of them will go through, the other half will be blocked. একটা সিঙ্গেল ফোটন এলে সে বেরোবে না আগে থেকে বলা যায় না, এবং যেটা বেরোচ্ছে সেটা স্টেট কিন্তু পাল্টে গেছে, এদিকে পোলারাইজার নেই, এখন এদিকে পোলারাইজ হয়ে বেরোচ্ছে। এইটুকু নিয়ে কারোর সন্দেহ আছে? এটা কিন্তু সাংঘাতিক রকম নতুন কথা, কিন্তু এটাই কোয়ান্টাম মেকানিক্সের বেসিক কথা। বাকি যা কোয়ান্টাম মেকানিক্সে আছে বাকিটা অঙ্ক, এটুকু বুঝে গেলে বাকিটা মোটামুটি হয়ে যায়। ওকে, এই যে নতুন সেটে চলে যাওয়া, সেটটা পাল্টে যাওয়া, এটা তোমরা যখন কনভেনশনাল কোয়ান্টাম মেকানিক্স বলে এটাকেই কোল্যাপস অফ দ্য ওয়েভ প্যাকেট বলে। যে এমনি সাধারণত কোয়ান্টাম মেকানিক্সে যেটা পড়ানো হয় প্রথম দিকে তো ফোটন টোটন পড়ানো হয় না, বা স্পিনও পড়ানো হয় না, তো যে সিঙ্গল পার্টিকেলের ওয়েভ ফাংশন বলে একটা বস্তু থাকে, যেটা বলে যে সে পুরো তার এখানে ধর হয়তো ওয়েভ ফাংশন হয়তো এরকম একটা ফাংশন এক্স এর সাথে পাল্টাচ্ছে, তাহলে পার্টিকেলটা এখানে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, এখানে পাওয়ার প্রবাবিলিটি কম। এটা কোয়ান্টাম মেকানিক্সের বেসিক জিনিস, যেটা অ্যাটলিস্ট তোমাদের ফার্স্ট যখন কোয়ান্টাম মেকানিক্স পড়ানো হয় তখন এটা পড়ানো হয়। কিন্তু যদি মেপে পাওয়া যে পার্টিকেলটা এখানে আছে, তার ইমিডিয়েটলি পরে তার স্টেট কী হয়, তখন তো আর এরকম হতে পারে না, তখন এরকম হয়ে যায়। মানে ওয়েভ ফাংশনটা ছড়িয়ে না গিয়ে, ছড়িয়ে ছিল, কোল্যাপস করে এক জায়গায় চলে আসে। অবজারভেশনের ফলে, মেজারমেন্টের ফলে ওয়েভ ফাংশন কোল্যাপস করে যায়। এই কোল্যাপস অফ দ্য ওয়েভ প্যাকেটের ফোটন ভার্সনটা হচ্ছে এটা, যে পোলারাইজেশন ভার্সনটা হচ্ছে এটা, যে অরিজিনালটা ছিল এরকম, যেই মেজার করে তুমি পেলে, মেজার করে তুমি এদিকে পাওয়ার চান্স কিন্তু 50%, যদি পাও তাহলে সে এদিকে পোলারাইজ হয়ে গেছে, সে আর ওদিকে পোলারাইজ নেই। এইটুকুই আমাদের জানতে হবে, আর এর বাইরে আর কিছু জানার দরকার নেই। এটা দিয়ে আমরা P92 প্রোটোকলে বুঝে যাব। আচ্ছা, এইবার প্রোটোকলটা কিরকম এই যদি বোঝা গেল তো, এখানে কোনো প্রশ্ন থাকলে করে ফেলো, কারণ এরপরে কিন্তু ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়, বাকিটা বুঝতে, এটা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে। ওকে, তাহলে দেখা যাক। ধরো অ্যালিস আর বব, তাদের দরকারটা কি খেয়াল করো, তারা কিন্তু মেসেজ, এটা কিন্তু ক্রিপ্টোগ্রাফি নয়, তারা কিন্তু মেসেজ পাঠাচ্ছে না, তারা যেটা করছে এটা কি শেয়ার করার চেষ্টা করছে, আইডেন্টিক্যাল র্যান্ডম কি। একবার যখন আইডেন্টিক্যাল র্যান্ডম কি তারা শেয়ার করবে, তখন সেটা ব্যবহার করে তারা যত খুশি ওপেনলি কোডেড মেসেজ পাঠাতে পারে। তো তারা প্রথমে কি করবে, প্রথমে দুজনের কম্পিউটাররা যা করবে সেটা হচ্ছে র্যান্ডমলি 1s and 0s স্ট্রিং তৈরি করবে। অ্যালিস একটা স্ট্রিং তৈরি করলো, বব একটা করলো। অবশ্যই দুজন যদি র্যান্ডমলি নিজের জায়গায় বসে র্যান্ডম কি তৈরি করে, তাহলে কি, তাহলে তো তাদের মেলার চান্স খুব কম, তাই না? বড় দেখি মেলার প্রবাবিলিটি কত, মানে একটা পজিশনে মেলার প্রবাবিলিটি কত। ধরো এই যে 1টা, প্রথম পজিশনটা 1 অ্যালিসের, ববিটা 0, মেলেনি তো, কিন্তু দ্বিতীয়টা দুজনেরই 0, সেটা মিলেছে। এরকম র্যান্ডমলি মিলে যাওয়ার প্রবাবিলিটি কত? 50%। অফকোর্স 50% চান্স যে মিলে, কোনো একটা বিট মিলবে। একটা লম্বা সিকোয়েন্স অফ বিটস, ধরো 10টা বিট মিলবে, তার চান্স কত? 1/2 আর যদি তোমার 1000খানা বিটের একটা কোড লাগে, তাহলে র্যান্ডমলি মিলে যাওয়ার চান্স হচ্ছে 1/2 ইমাজিনেবলি স্মল, আনইমাজিনেবলি স্মল, অত ছোট প্রবাবিলিটিতে কোনো কাজ করা যাবে না। কিন্তু তারা এইখান থেকে শুরু করে কিভাবে আইডেন্টিক্যাল বিটস, র্যান্ডম বিটস ছেঁকে নেবে, সেটাই হচ্ছে কাজ। এইবার অ্যালিস কি করবে, অ্যালিস তার এই যে কোড, তার যে স্ট্রিং অফ র্যান্ডম নাম্বার আছে, এই 1 0 0 ইত্যাদি ইত্যাদি, সেটা অনুযায়ী অ্যালিস ফোটন তৈরি করবে। কি করবে, যদি 0 থাকে কোনো পজিশনে, প্রত্যেকটা বিটের জন্য একটা করে ফোটন ডায়াগোনালি পোলারাইজ তৈরি করবে। 0টা হচ্ছে এটা, 0 হলে এই তৈরি করবে, আর 1 হলে এই তৈরি করবে। তৈরি করাটা খুব সোজা, তার পোলারাইজার আছে, সে ফোটন পাঠাবে,
পোলারাইজার যদি এরকম করা থাকে, যে ফোটনটা বেরোবে সেটা নিশ্চয়ই এইদিকে পোলারাইজড, আর যদি সে পোলারাইজারটা ঘুরিয়ে এদিকে রেখে দেয়, 10টা ফোটন পাঠালো সব করে বেরোবে না, কিন্তু যেগুলো বেরোবে সব করে এদিকে পোলারাইজড, যে তৈরি করাতে কোনো অসুবিধা নেই। তাই অ্যালিস এইভাবে তার যে স্ট্রিং তাতে 0 আর 1 অনুযায়ী এইভাবে পাঠাতে থাকবে, ঠিক আছে। আর বব কি করবে, বব পোলারাইজারটা বসাবে, অ্যালিস সেই ফোটনগুলো তৈরি করে ববের কাছে পাঠিয়ে দেবে। সেটা কীভাবে পাঠাবে তার নানা রকম টেকনিক আছে, টেকনিকের মধ্যে আমি আজকে আর যাচ্ছি না, কিন্তু ফাইবার অপটিক্স হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালস দিয়ে হতে পারে, নানাভাবে পাঠানো যেতে পারে। কিন্তু এই যে বব, সে কি করছে, সে তো তার কাছে যে র্যান্ডম বিটগুলো আছে সেগুলো দেখছে, সে তো আর অ্যালিসে কি আছে জানে না, সে পোলারাইজারটা বসাচ্ছে। যদি 0 হয় সে এই দিকে বসাচ্ছে পোলারাইজারটা, আর যদি 1 হয় তাহলে ভার্টিক্যালি বসাচ্ছে। আচ্ছা, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি তোমরা বুঝতে পারছো? অ্যালিসের 0 আর ববের 0-র মধ্যে সম্পর্কটা কিরকম, বা অ্যালিসের 1 আর ববের 1। দেখো, একজন ফোটন তৈরি করছে একটা পোলারাইজেশন স্টেটে, আরেকজন পোলারাইজারটাকে লাগাচ্ছে। তো এই যে তৈরি করা ফোটন আর তৈরি করা পোলারাইজার বসানো, এর মধ্যে সম্পর্কটা কি? ঠিক আছে, এটা খুব ভালো কথা, কিন্তু তোদের বোধহয় একটা জিনিস দেখলে ভালো হতো। সেটা হচ্ছে অ্যালিস যখন 0 পেয়েছে তখন সে কি পাঠাচ্ছে, হরাইজন্টাল, তাই তো। আর ববে যদি 1 থাকে সে কোন দিকে পোলারাইজারটা বসাচ্ছে? তাহলে অ্যালিসের 0 যদি এমন হয় যে অ্যালিসের ছিল 0, ববের ছিল 1, অ্যালিস হরাইজন্টাল ফোটন পাঠাচ্ছে, বব ভার্টিক্যালি পোলারাইজার বসিয়েছে, সেই ফোটনটা কি আদৌ বেরোবে? কখনো বেরোবে না, তাই তো। তাহলে অ্যালিসের 0 আর ববের 1 হলে ববের কাছে কিন্তু ফোটনটা আটকে যাবে, ববের থেকে বেরোবে না। অ্যালিসের 1 আর ববের 0 হলে, খেয়াল করো, অ্যালিসের 1 হলে অ্যালিস যেদিকে পাঠাচ্ছে, অ্যালিসের 1 হলে অ্যালিস পাঠাচ্ছে এদিকে, আর বব মাপছে এদিকটায়, তার থেকে ঠিক 90 ডিগ্রি কোণে। তার মানে দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অ্যালিস আর ববের যদি মিসম্যাচ থাকে স্ট্রিংয়ে, অ্যালিসেরটা 0 আছে, ববের 1 আছে, বা অ্যালিসের 1 আছে, ববের 0 আছে, তাহলে কিন্তু অ্যালিসে পাঠানো ফোটনটা কখনোই ববের পোলারাইজার দিয়ে বেরোবে না, ঠিক আছে। বব ওদিকে কোনো আলো দেখতে পাবে না, বা ববের ওদিকে কোনো একটা ডিরেক্টর যদি রাখা থাকে পোলারাইজারের পরে, সেই ডিরেক্টরে কিছু রেজিস্টার করবে না। উল্টোটা যদি হয়, অ্যালিস পাঠিয়েছে 0, ববের আছে 0, তাহলে অ্যালিস পাঠাচ্ছে হরাইজন্টালি পোলারাইজড, আর বব মাপছে এদিকে, মানে 135 ডিগ্রি কোণ করে। আচ্ছা, cos স্কয়ার থিটা, cos স্কয়ার 135 ডিগ্রি কত মনে আছে তোমাদের? হাফ। তার মানে কিন্তু দুজনের যদি 0 আর 0 থাকে, বা 1 আর 1 থাকে, দুটো ক্ষেত্রেই লাইটটা যাবেই এটা বলা যায় না, কিন্তু যাওয়ার প্রবাবিলিটি 50%। আলাদা হলে 0% যাওয়ার প্রবাবিলিটি, এক হলে 50%, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইবার দেখা যাক কি হচ্ছে। দুজনে যদি 0 হয়, এটা যেটা বললাম সেটা কি এখানে পরপর লেখা আছে, দুজনে যদি 0 হয়, তাই ফোটন সেন্ট হরাইজন্টাল, মেজার ডায়াগোনালি, 50% প্রবাবিলিটি অফ ট্রান্সমিশন, তাই তো। পেরিয়ে যাওয়ার চান্স 50-50, হয় হবে, নয় হবে না, কিন্তু ইকুয়াল প্রবাবিলিটি। 0-1 হলে ট্রান্সমিশন হবে না, 1-0 হলেও হবে না। ঠিক সেভাবেই কিন্তু এগুলো ডিজাইন করা, যে এই পোলারাইজার তৈরি করা আর পোলারাইজার সেটিংগুলো ঠিক ওইভাবে তৈরি করা। আর 1-1 হলে আবার 50-50, ঠিক আছে। তাহলে এই যে photon will never pass if bob and Alice have different bits. If they are the same bit, বিটগুলো পুরোপুরি র্যান্ডম, কিন্তু অ্যালিসের কাছে তো অ্যালিসের গুলো আছে, ববের কাছে ববগুলো আছে, there is a 50% চান্স অফ সাকসেস। তাহলে এবার কি করতে হবে? আইডেন্টিক্যাল কি শেয়ার করাটা কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। কি করছে, ওই বিরাট লম্বা যে স্ট্রিংটা অ্যালিসের কাছে আছে সে অনুযায়ী অ্যালিস ফোটন পাঠিয়ে যাচ্ছে, আর বব তার কাছে যেগুলো আছে সেগুলো অনুযায়ী পোলারাইজার সেট করছে। তার মধ্যে কিছু ক্ষেত্রে আলোটা ট্রান্সমিটেড হচ্ছে, কিছু ক্ষেত্রে হচ্ছে না। আচ্ছা, আলো ট্রান্সমিশন প্রবাবিলিটি কত বলতো? না, ওভারঅল ট্রান্সমিশন প্রবাবিলিটি কত? দুজনে এক হওয়া, এক সেটিং এর পোলারিটি কত?
দুজনের বিট এক হওয়ার প্রবাবিলিটি 50% আগেই দেখলে, তাই না? আর আলাদা হওয়ার প্রবাবিলিটি কিন্তু 50%। যখন আলাদা তখন তো যাবেই না, আর যখন এক তখন 50% চান্স, তাহলে ওভারঅল 1/4 চান্স। যদি অ্যালিস 4 কোটি ফোটন পাঠায়, তার মধ্যে রাফলি 1 কোটি ক্ষেত্রে বেরোবে। ববের কি করণীয়? খুব সহজ। কত নম্বর ফোটনটা বেরিয়েছে, 3 নম্বর, 17 নম্বর ইত্যাদি বব লিখে রেখে দিল। এবার টেলিফোন করে হোক, কাগজে হোক, ছিপে হোক, যেভাবে হোক, অ্যালিসকে বলে দিল যে 3, 17, 31, 41, 45, 42 এত নম্বর ফোটনগুলো বেরিয়েছে। এবার অ্যালিস কি করবে? তার যে র্যান্ডম স্ট্রিং ছিল, তার 3 নম্বর, 17 নম্বর, 21 নম্বর ওই বিটগুলো তুলে নেবে, ববও তাই করবে, আইডেন্টিক্যাল হয়ে গেল। এখন এখানে তোমাদের একটা জিনিস মাথায় আসা উচিত যে এত কষ্ট করার দরকারটা কি? মানে এটা তো এমনি সরাসরি বলে দিলেই হতো যে তুমি এরকমই করো। উত্তরটা হচ্ছে যে মাঝখানে যদি কেউ আড়ি পাতে তাহলে কি হবে, সেটার জন্য কিন্তু এত কাণ্ড করা। তাহলে মাঝখানে ইভ বসে আড়ি পাচ্ছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রিপ্টোগ্রাফির একদম প্রাইমারি উসুল যেটা, সেটা হলো যে মেথড লুকিয়ে কোনো লাভ হয় না। মানে আমি কিভাবে কোড এনকোড করছি, কিভাবে আমার কোডটা অ্যাকচুয়ালি কি, আমার মেথডগুলো কি, কোন স্টেটের মানে কি, এগুলো লুকানো যায় না। মানে এগুলো লুকিয়ে যদি তোমাকে কোনো কোড সিকিউর রাখতে হয়, তাহলে সেটা অল্প কিছুদিন কাজ করে, সেটা কিন্তু লোকে বের করে ফেলতে পারবে। কাজে আইডিয়াটা হচ্ছে ধরেই নেওয়া হয় যে ইভ জানে পুরোপুরি প্রোটোকলটা কি, এই এক্সাক্ট প্রোটোকলটা, মানে 0 হলে অ্যালিস কোন দিকে পাঠাবে, 1 হলে কোন দিকে পাঠাবে ইত্যাদি, সেগুলো সবাই জানে, শুধু অ্যালিস আর বব জানে এমন নয়। মানে অজ্ঞানতা থেকে সিকিউরিটি, এটা কিন্তু ক্রিপ্টোগ্রাফির ভালো জিনিস নয়। যে জিনিসটা জানা নেই সেটা লোকে জেনে যেতে পারে, ধরে নেওয়া হচ্ছে ইভ সব জানে। ইভের কাজটা কি হবে? ইভে তো মাঝখানে বসে ফোটনগুলো অ্যালিস ববকে পাঠাচ্ছে, ইভ মাঝখানে কোথাটা বসে আছে, বসে এই ফোটনগুলো ইন্টারসেপ্ট করছে, ঠিক আছে? সেটা কি পাঠানো হয়েছে সেটা যদি বের করে ফেলতে পারে তাহলেই হয়ে যাবে। এবার তার পক্ষে কি করণীয়? তাকে ওই ববের মতো পোলারাইজার বসাতে হবে। সে কিন্তু বব তো তার কাছে যে র্যান্ডম কি অনুযায়ী, সেই অনুযায়ী পোলারাইজার বসাচ্ছে। ইভ তো সেটা করছে না, ইভকেও র্যান্ডমলি বসাতে হবে। দুজনে এক হলেও তো ব্লক হতে পারে। কারণ ব্লকড হয়েছে সেখান থেকে কিন্তু তুমি বলতে পারো না যে বিটগুলো একই ছিল, একমাত্র ট্রান্সমিটার হলেই বলতে পারো কি ছিল, তাই তো? তাহলে অন্তত 25% বার ইভের পক্ষে বের করে ফেলা সম্ভব কি সেট বেরিয়েছে। এইবার মজা হচ্ছে সে যে সেটটা বেরিয়েছে, সে তো সেটটা জানে যে ঠিকঠাক সেটই বেরিয়েছে, ঠিকঠাক সেট হলে তবেই বেরোবে। এইবার সে জানেই যে 0 না 1, তাই সে নিজের মতো করে 0-1 ফোটন তৈরি করে ববের কাছে পাঠিয়ে দিতে পারে। কাজে 25% কেসে অ্যালিস জানে ফর শিওর, ইভ জানে ফর শিওর যে কি ছিল, কোন গুণগুলো ঠিক ছিল। আবার অবভিয়াসলি সেই যেটা পাঠানো হলো সেটা কিন্তু ফাইনাল কিতে নাও দাঁড়াতে পারে। ধরো 13 নম্বর ফোটনটা ইভ ইন্টারসেপ্ট করেছে, দেখেছে সেটা বেরিয়েছে, এবার সে সেই সেটটা তৈরি করে ববের কাছে পাঠিয়ে দিয়েছে, ববের কাছে হয়তো সেটা বেরোয়নি, তো সেগুলো বাদ চলে যাবে। কিন্তু অন্তত ওই 1/4 আরো 1/4 কেস সে কিন্তু ঠিকঠাক বের করে ফেলতে পারবে। মানে কিন্তু অন্য কেসে তাকে গেস করতে হবে। যদি ব্লকড হয়ে যায় তার পক্ষে গেস করা ছাড়া উপায় নেই। কোন একটা গেস করবে, গেস করে সে অনুযায়ী পাঠিয়ে দেবে, গেস করলো, করে সেই তৈরি করে পাঠিয়ে দিল। এইভাবে এটা অঙ্কটা, এটা কিন্তু আবার পাতি প্রবাবিলিটির অঙ্ক, যা তোমরা সবাই করতে পারবে। এটা ভেবে চিন্তা দেখো যে এইভাবে সে করলে তার পক্ষে কিন্তু গোটা কির 1/16 ভাগ, পুরোটা নয়, কারণ 1/4 ভাগ হচ্ছে চান্স অফ সাকসেস, তার মধ্যে আবার সেগুলো বব যে আদৌ সেগুলোই নিয়েছে সেটা চান্স অফ 1/4 করে 1/16 প্রবাবিলিটি অফ ডুইং দেখি। কারণ বব কিন্তু পাবলিকলি বলে দিয়েছে 13 নম্বর 17 নম্বর ইত্যাদি ইত্যাদি এগুলো সব মিলেছে, কাজে অ্যালিস সেখান থেকে তার মধ্যে কোনগুলো তার জানা আছে। এই করে সে 1/16 কি রিকভার করতে পারে। কারণ ইম্পর্টেন্ট হচ্ছে যে 1/16 কি কিন্তু মোটেই কম নয়, মানে ইনফ্যাক্ট এর থেকে কম জিনিস জেনেও কিন্তু লোকের পক্ষে আলটিমেটলি মেসেজ রিকভার করা সম্ভব। এই কারণেই
যে মেসেজে শুধু র্যান্ডম মেসেজ হয় না, মেসেজে তো কোনো কনটেক্সট থাকে। ধরো এনিগমা ব্রেকিং এর একটা বড় কারণ ছিল যে কোনো একজন জার্মান অপারেটর প্রত্যেকদিন সকালে গুড মর্নিং পাঠাতো, কাজেই ততদিনের লোকে জেনে গিয়েছে এই গুড মর্নিং পাঠাবেই, কাজেই সেদিন এনিগমার সেটিংয়ে কি জিওডি ইত্যাদি কি গুটেন মর্গেনের যে ওডি নয় জিইউটিএন অ্যাকচুয়ালি জার্মানে পাঠাতো অবভিয়াসলি, কিন্তু সেদিনকার এনিগমা সেটিংয়ে জিইউটিএনটা কি দাঁড়াচ্ছে সেটা কিন্তু সবাই জেনে যেত। কাজেই এই জিনিসটা শুধুমাত্র যে কিটা র্যান্ডম সেখান থেকে বের করে তা নয়, আরও ইনফরমেশন আরও আছে যে কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, কোনো কারণ তো জানা থাকবে, সেখান থেকে লোকে গেস করতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে কাজটা ইভ করতে বাধ্য হলো যে 1/4 অফ দ্য কেসে ও জানে অ্যাকচুয়ালি কি, তখন তো ঠিকটাই পাঠাতে পারছে, বাকি ক্ষেত্রে কি হচ্ছে তাকে গেস করতে হচ্ছে। তাহলে অ্যালিস হয়তো পাঠিয়েছিল 0, লাইটটা যায়নি, এবার ইভের পক্ষে যাওয়া সম্ভব নয়, সেটা 0 ছিল না 1 ছিল। কিন্তু ফোটন যদি সে না পাঠায় আদৌ, তাহলে তো ওদিকে বসে বুঝেই যাবে যে মাঝখানে কেউ আটকাচ্ছে, তাহলে কিছু না পাঠাতে হয় 0 নয় 1, এবং সেটা তো ভুল হওয়ার সম্ভাবনা বেশ বেশি। তার ফলে যেটা হবে যে অ্যালিসন ববের এখন একটা কি তৈরি হয়েছে, এটা পার্টলি কম্প্রোমাইজ, পার্টলি ইভ জেনে গেছে। তো মোর ইম্পর্টেন্টলি ইভের অ্যাকশনের ফলে তার কি যে কিটা তারা ক্লেম করছে ঠিক আছে, মানে ববের অ্যানালাইজার দিয়ে যেগুলো বেরিয়ে এসছে সেগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু অ্যালিস যেগুলো পাঠিয়েছিল সেগুলো নয়, তাই না? অ্যালিস হয়তো পাঠিয়েছিল 0, ইভ মাঝখানে ঢুকে দেখলো লাইটটা বেরোচ্ছে না, তখন তাকে গেস করতে 0 বা 1, 50% কেসে সে ভুল গেস করবে, সে তো 1 গেস করেছে, তার মধ্যে 50% কেসে সেই 1টা বেরিয়ে গেছে ববের থেকে, কাজে অ্যালিসের ছিল 0, ববের ছিল 1, কিন্তু লাইটটা ট্রান্সমিটেড হয়েছে। ইভের অ্যাকশন ফল সেরকম হচ্ছে। এইবার এই যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মুহূর্তে আমি মেজার করলাম সেই মুহূর্তে কিন্তু ফোটনের স্টেট চেঞ্জ করে গেছে, আগে কি ছিল আমি জানি, কাজে গেস করে নতুন স্টেট তৈরি করে বাড়াতে হবে। আর তার ফলে যেটা ফাইনাল যে কিটা অ্যালিস আর বব নিজেরা এগ্রি করছে যে এটাই হচ্ছে ফাইনাল কি, যেটা সব দুজনে এক হওয়ার কথা, তাতে কিন্তু বেশ কিছু ভুল রয়ে যাবে। এবার ভুল আছে কিনা আমরা কি করে বুঝবো? ধরো আমার কাছে একটা কি আছে, আমার কাছে একটা র্যান্ডম স্ট্রিং অফ নাম্বার ছিল, ববের কাছেও র্যান্ডম স্ট্রিং অফ নাম্বার আছে, আমি ধরো অ্যালিস, বব আমাকে বলে দিয়ে 13, 15, 17 এইগুলো বের করো, আমি সেগুলো বের করলাম, করে আমার কাছে একটা র্যান্ডম কি এলো, ওর কাছে আইডেন্টিক্যাল র্যান্ডম কি থাকার কথা, দুজনে কেউ কিন্তু অবভিয়াসলি কিটা কি আমি তো ওকে বলে দিচ্ছি না, তাহলে এই দুটো মিলছে না এটা কি করে বোঝা যাবে? নাম্বারের সিকোয়েন্স একটাই, আমার কাছে একটা র্যান্ডম নাম্বার বিট সিকোয়েন্স আছে, ওর কাছে একটা র্যান্ডম বিট সিকোয়েন্স আছে, এই দুটোর মধ্যে কোনো মিল নেই। হ্যাঁ, এইবার ওটা প্রসিডিউরটার মানেটাই হচ্ছে তাদের মধ্যে কোথায় কোথায় মিলছে সেগুলো আমরা বের করে নিতে পারছি, কিন্তু ইভ মাঝখানে বসে থাকলে যেটা হবে যে বের করাগুলোর মধ্যেও তফাৎ থাকলেও মিলে যাবে মনে হবে, কারণ সিম্পলি কারণ ইভ ভুলটা পাঠিয়েছিল এবং সেটা হয়তো ববের ক্ষেত্রে বেরিয়ে গেছে। এই যে এররগুলো, তার মানে আমার কাছে হয়তো 1010 পেয়েছি ফাইনালি, ববের কাছে কিন্তু আলটিমেট সেটা হয়তো 0101, 0110, মাঝখানে ওই একটা মান হয়তো পাল্টে গেছে, কিন্তু আমরা তো কিগুলো তো আমাদের কাছে গোপন রাখার কথা, আমার কি আমার কাছে, ববের কি ববের কাছে, তাহলে এই দুটো এক কি না সেটা আমরা কি করে বুঝবো, বা ইভ মাঝখানে ঢুকে পড়ে পাল্টে দিয়েছে কিনা সেটা কি করে বোঝা যাবে? গোটাকিটাকে নয়, গোটাকিটা শেয়ার করলে গোটাকিটা যদি আমি পাবলিকলি শেয়ার করে দিই তাহলে সবাই জেনে যাবে। কিন্তু ধরো আমরা টিপিক্যালি এখানে করা 10,000 কি 1 লাখ বিটের একটা কি তৈরি করা হলো, তার মানে আমি 1000 খানা বিট কি 10,000 খানা বিট পাবলিকলি শেয়ার করে দিল, পাবলিকলি একে অপরের করার দরকার নেই, কারণ একে অপরের করবো কি করে, একে অপরের যদি আমি সিকিউরলি করতেই পারতাম সবার থেকে লুকিয়ে, তাহলে তাদের কিছু করার দরকার হতো না। খেয়াল করো যে আমরা ধরেই নিচ্ছি যে আমরা আমরা একে অপরকে যা শেয়ার করার চেষ্টা করবো মাঝখানে না কেউ না কেউ জেনে যেতে পারবে, কিন্তু আমরা পাবলিকলি, আমি প্রথম 10,000টা করবো না, আমি যদি ইফ জানতো যে প্রথম 10,000টাই কম্পেয়ার করা হবে তাহলে ইফ চুপচাপ প্রথম 10,000 বার চুপচাপ বসে থাকতো, কিচ্ছু করতো না, তারপর থেকে কাজ শুরু করতো, তাই না? এটা বোঝা যাচ্ছে।
ইভ যদি জানি যে প্রথম 10,000খানা বিট কম্পেয়ার করা হবে, তাহলে ইভ মোটামুটি প্রথম 40 কি অ্যাকচুয়ালি 50,000খানা বিটের জন্য চুপচাপ বসে রাখতো, কারণ ওই 40,000 বিটের মধ্যে থেকে ওই 10,000খানা তৈরি হয়ে যাবে, সেটা তো আইডেন্টিক্যাল। কিন্তু আমরা কি করবো, এরপরে আমরা র্যান্ডামলি কয়েকটা চুজ করবো যে এত 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 নম্বরের বিট হয় 1000খানা, সেই পাবলিকলি বলে আমি বলে আমি ইফকে পাবলিকলি বলে দিচ্ছি, টেলিফোন করে হোক, টেলিফোন করলে লোকে আড়ি পাততেই পারে, কি খবর এখানে ছেপে দিচ্ছি যে আমার 13 নম্বর বিটটা ছিল 0, মানে ফাইনাল যে স্ট্রিং তার 13 নম্বর বিটটা হচ্ছে 0, 15 নম্বর বিটটা হচ্ছে 1, আর 19 নম্বর বিটটা হচ্ছে 12 হচ্ছে 1, এরকম কিছু একটা। এবারে যে 1000খানা কমন যে দুটো আইডেন্টিক্যাল হওয়ার কথা, সেই 1000খানা বিটের মধ্যে কিছু ক্ষেত্রে অফকোর্স কিছু এরার হতে পারে, ট্রান্সমিশন এরার, ডিরেকশন এরার হতে পারে, কিন্তু সেটা কিন্তু খুব ছোট হবে। যদি তুমি দেখো তার মধ্যে 1/4 রাফলি আলাদা আসছে, তার মানে নিশ্চয়ই মাঝখানে কেউ বসে গন্ডগোল করেছে। কাজে গন্ডগোল করা হয়েছে কিনা সেটা বোঝা যাবে। এবার কি করা, যে র্যান্ডামলি চোজেন বিট শেয়ার করে তা চেক করবে কিটা মিলছে কিনা, যদি মেলে তাহলে শিওর যে কেউ কিছু করেনি। আর ওয়ান্স দে আর শিওর দ্যাট দ্য শেয়ার বিটস আর এরার ফ্রি, ওই যেগুলো শেয়ার করা সেগুলো বাদ দিয়ে বাকিটা ব্যবহার করবে। সেটা তো ব্যবহার করবে, সেটা সবাই জেনে গেছে, কিন্তু বাকিটা ব্যবহার করতে অসুবিধা নেই তো। আচ্ছা, আরেকটা পসিবিলিটি ছিল যে এই যে বলা হলো যে ইভের ঝামেলাটা কি, যেই ডিটেক্ট করলো স্টেটটা পাল্টে গেছে, তার ফলে ইভের পক্ষে জানা সম্ভব না। তো আজকাল এইসব ইঁদুর মানুষ মানুষ হয়নি এখন আশা করি, ইঁদুর ভেড়া ইত্যাদি সব ক্লোন করা হচ্ছে। কোয়ান্টাম স্টেট কি ক্লোন করা যায় না, যে স্টেটটা এলো সেটা একটা কপি করে নিল ইভ আগে থেকে, তারপর একটা কপির উপরে এক্সপেরিমেন্টটা করলো, অন্যটা পাঠিয়ে দিল, তাড়াতাড়ি এরর হবে না, তাই না? কিন্তু সেটা করা যায় না, তার কারণ হচ্ছে ইউনিটারি প্রসেস, এটা টেকনিক্যাল, এটা ইউনিটারি ট্রান্সফরমেশন হয় করে স্টেট পাল্টায় কোয়ান্টাম মেকানিক্সে। আর দুটো স্টেট যাদের মধ্যে এই ধরনের 45 ডিগ্রি অ্যাঙ্গেল দুটো স্টেট, যাদের ওভারল্যাপ 0 নয়, তাদের ক্লোন করা সম্ভব নয় ইউনিটারি প্রসেস দিয়ে। এটা খুব সহজ, এর প্রমাণটা খুব সোজা, কিন্তু এটার জন্য অফকোর্স একটুখানি ইউনিটারি ট্রান্সফরমেশন কাকে বলে ইত্যাদি এগুলো জানতে হবে, কোয়ান্টাম মেকানিক্স অঙ্কটা একটু জানতে হবে। এটা খুব স্ট্যান্ডার্ড রেজাল্ট দ্যাট ইউ ক্যান নট ক্লোন নন অর্থোগোনাল স্টেটস। আচ্ছা, এইবার শেষ অংশ। এতক্ষণ তো অনেক কিছু বলা হলো, কিন্তু এটা সায়েন্স ফিকশন না সত্যি সত্যি হয়? ডেটটা ভুল আছে, 91 না 89-এ বেনেট অ্যান্ড স্মলিন ডিড দিস টেবিল টপ এক্সপেরিমেন্ট, টেবিলের মাথা থেকেও মাথা। মোটামুটি তারপর কি হয়েছে, 2009 সালে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ আর তোশিবা কোম্পানির মধ্যে একটা কোলাবোরেশনে 1 মেগাবিট পার সেকেন্ড, এমবিপিএস, একটা স্মল বিট, নট দ্য বাইট, মেগাবিট পার সেকেন্ডে 20 কিলোমিটার অবধি কিন্তু পাঠানো সম্ভব হয়েছে। আচ্ছা, 2007 সালে এই E91-এ 2006 আর 2007-এ BB84 ইউজ করে ক্যানারি আইল্যান্ডের ক্যানারি দ্বীপপুঞ্জের দুটো দ্বীপের মধ্যে এই সিগন্যাল পাঠানো সম্ভব হয়েছে 144 কিলোমিটার দূরত্ব অবধি। 2017 সালে কানাডার ওয়াটারলু ইউনিভার্সিটির একটা গ্রুপ যেটা করতে পেরেছে সেটা হচ্ছে মাটির থেকে ফ্লাইং এয়ারক্রাফট অবধি এরকম কোডের সিগন্যাল পাঠাতে পেরেছে। কোডের সিগন্যাল মানে কিটা পাঠাতে পেরেছে। একবার কি পাঠানো হয়ে গেলে কোডটা তো তুমি রেডিওতে পাঠাতে পারো বা ওপেনলি পাঠাতে পারো। আর ওই একই সালে 2017 সালে কোয়েস, এটা কোয়ান্টাম, এইটা ভুলে গেছি, কিন্তু এসটা হচ্ছে স্পেস, মানে কোয়ান্টাম ইনফরমেশন ভিয়েনা থেকে চায়না অবধি পাঠানো গেছে স্যাটেলাইট ব্যবহার করে, মানে স্যাটেলাইট অবধি সিগন্যাল বাউন্স করিয়ে পাঠানো গেছে এবং কোডেড, মানে 1200 কিলোমিটার দূরে পাঠানো গেছে। কাজে এই ডিস্টেন্সে করে ব্যাটার করে না আজকাল আর। এটা তো তাও 2017 সাল, কিন্তু ল্যাবে শুধু নয়, রিয়েল ওয়ার্ল্ডে কিউকেডি ইউজ করে প্রথম ব্যাংক ট্রান্সফার, কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন ইউজ করে প্রথম ব্যাংক ট্রান্সফার করা হয়েছে 2004 সালে, বহুকাল আগে। 2007 সালে অস্ট্রিয়ার ইলেকশনের রেজাল্ট ক্রিপ্টোগ্রাফিক্যালি ট্রান্সমিট করা হয়েছিল ইউজিং কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। 2013 সালে ব্যাটেল মেমোরিয়াল ইনস্টিটিউট বলে একটা আমেরিকার নন প্রফিট অর্গানাইজেশন আছে, তাদের কলম্বাস ওহাইও থেকে ডাবলিনে
ডাবলিন, এই ডাবলিন আয়ারল্যান্ডের ডাবলিন নয়, মানে আমেরিকানদের তো নাম খুব একটা নতুন নাম নেই, সব ওল্ড ওয়ার্ল্ডের নামগুলোকে চুরি করেই তাদের নাম। এই ডাবলিনটা ওখানকারই কাছাকাছি। তাদের মধ্যে মেসেজ পাঠানো গিয়েছিল আজকের দিনে। এটা এই স্লাইডটা কালকে আমি পাঠাতে বাধ্য হয়েছি, কারণ আমার আগের স্লাইডে ছিল 4টে কোম্পানি কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন কিট তো বেচে আজকাল কমার্শিয়ালি। আজকের দিনে সেটা 8 হয়েছে, তার মধ্যে একটা ব্যাঙ্গালোর বেসড, আর তাছাড়া আরো অনেকগুলো কোম্পানি অ্যাক্টিভলি R&D করছে যাতে করে আরো কম দামে কম খরচে লোকের কাছে পৌঁছানো যায় এটা। সো কিউকেডি ইজ ভেরি মাচ হিয়ার টু স্টে। এখনো অতটা দরকার পড়ে না, কারণ এখনো RSA হয়তো স্টিল আনবিটেবল অ্যাজ ফার অ্যাজ উই নো, কিন্তু কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন ইজ অ্যাভেলেবল, সো লোকে ইউজ করতেই পারে। এবং শুধু বিদেশে নয়, ভারতে 2020 সালে মোটামুটি এটাই বোধহয় প্রথম ডিক্লেয়ার্ড যে হায়দ্রাবাদে দুটো ল্যাবের মধ্যে 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্সে এটা পাঠানো গিয়েছিল। ফ্রি স্পেস কোয়ান্টাম কম্পিউটেশন ইজ ইভেন মোর ডিফিকাল্ট, যেখানে কোনো তার বা ফাইবার অপটিক চ্যানেল নেই। 2021-এ ইসরো এটা প্রথম পেরেছে 300 মিটার দূরত্ব। শুনতে খুব একটা বেশি মনে হয় না, এই প্রথম স্টেপটাই সবচেয়ে শক্ত, এরপর বাকিটা করে ফেলা যায়। 2023-এ IIT দিল্লি 380 কিলোমিটার দূর অবধি এটা পাঠাতে পেরেছে, উইথ the lowest error rate among all known cases। এবং স্যাটেলাইট বেস কোয়ান্টাম কম্পিউটেশন শুরু করার মানে ইনফ্যাক্ট তার প্ল্যান প্রোগ্রাম সবই করা আছে ইন্ডিয়ার। সো ইন্ডিয়া ইজ অলসো নট ভেরি ফার বিহাইন্ড দিস, মানে উই আর মোর অর লেস ইন এ পজিশন যে আগামী কয়েক বছরের মধ্যে ফুললি ফাংশনাল ইনবিল্ট হোম বিল্ড কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি সিস্টেম আমরা ইউজ করতে পারবো। আর এই ছবিগুলো এখান থেকে নেওয়া। আর যদি তোমরা পড়তে চাও, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড, এগুলো আমি রেখে দিলাম তোমাদের জন্য। এটা হচ্ছে তারপরে প্রথম বইটা আমি সবাইকে বলবো পড়ো, কারণ প্রথম বইটা খুব মজার গল্পের বই। সাইমন সিং ভীষণ ভালো লেখেন। বাকিগুলো টেকনিক্যাল বেশি, কিন্তু ধরো প্রথম, দ্বিতীয় আর শেষের আগেরটা, এগুলো মোটামুটি শেষের আগেরটা পড়তে গেলে একটুখানি আগে কোয়ান্টাম মেকানিক্স শিখে নিয়ে পড়তে হবে, কিন্তু মোটামুটি পড়ে বোঝা সহজেই বোঝা যায় এমন বই। কাজেই আমার কথাটি ফুরোলো হয়ে গেছে।